যাকে এতটা ভালোবাসি সে এতটা নিচে কেমন করে নামলো? তার যদি এতই চাহিদাটা থাকতো আমাকে বলতো, আমি তাকে বিয়ে করে তার চাহিদা মেটাতাম। কেন করলো সে আমার সাথে এমন? আমি এগুলো ভাবছি আর দুই চোখ দিয়ে অজর ঝাড়ে পানি পড়ছে। শোনো, আমাকে ক্ষমা করে দাও। তুই কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই তো বেশ্যাদের থেকেও খারাপ। আরে বেশ্যারা তো না চাইতে করেও টাকার জন্য এইসব করে, আর তুই কেন করলি? আরে তোর সাথে বেশ্যারা অনেক ভালো। আসলে কথা আছে না, কুকুরের পেটে যেমন কি হজম হয় না, ঠিক তুইও তেমন। আমি এগুলো বলে আর দাঁড়ালাম না, সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। অনেক কান্না করতে লাগলাম। কান্না করতে করতে বলি, কেন এমন করলো আমার সাথে? যা করার তাড়াতাড়ি করেন, আধা ঘন্টা হয়ে গেছে। এসে বসে আছেন, যদি কিছু না করেন তাহলে তো টাকা পাবো না। টাকার টেনশন করবেন না আপনি, আমি টাকা দিয়ে ঢুকেছি। 2 ঘন্টার জন্য 5,000 দিয়েছি। তাহলে কিছু করতেছেন না কেন? আসলে কোনোদিন এখানে আসেনি তো, আর আমার কিছু করারও ইচ্ছে নেই। তাহলে টাকা দিয়ে এখানে বসে শুধু শুধু সময়টা নষ্ট করতেছেন কেন? এমনি। আচ্ছা, আপনি কি কিছু করবেন না? মনে হয় লজ্জা পাচ্ছেন। আচ্ছা, আমি নিজে করতেছি। মেয়েটা দেখতে একদম অপূর্ব রূপ। মেয়েটা যখনই তার কাপড় খুলতে যাবে তখন আমি তাকে বললাম, এইসব খুলতেছেন কেন? বারে, যে কাজের জন্য আসছেন সে কাজটা করবেন না? না, আমি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে চাই, এগুলো না। এই যে শুনুন, এটা পার্ক না যে প্রেমিকাকে নিয়ে গল্প করবেন। এটা পতিতালয়, যা করার শরীর দিয়ে করতে হয়, বুঝছেন? আপনাকে তো বলেছি আমার এগুলো ভালো লাগতেছে না। তাহলে টাকা দিয়ে এখানে আসছেন কেন? সে একটা লম্বা কাহিনী। কিরকম কাহিনী আবার? শুনবেন বললে? আপনার যেহেতু কিছু করার ইচ্ছে নেই, গল্প করার ইচ্ছে থাকলে আপনার গল্পটা শুনি। বলবো। আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞেস করতে চান? আপনার নাম কি? আমার নাম বেশ্যা, সবাই এটা বলেই ডাকে। এটা জানতে চাইনি, আমি আপনার রিয়েল নামটা জানতে চাই। কি বা হবে জেনে? কিছু তো হবে না, তবে বড় আগ্রহ নিয়ে নামটা জানতে চেয়েছিলাম। ও, আমার নাম জান্নাত রহমান। আপনার? তাহিনা আহমেদ। আপনার নামটা বেশ সুন্দর। আপনারটাও। তবে আপনার নামের সাথে কাজটার মিল নেই। তাই তো প্রথমে বলতে চাইনি। আসলে আপনি ওইরকম ভাবে নেবেন না, সরি। আমরা বেশ্যা, সরি বলার কিছু নাই। আমরা তো আপনাদের পুরুষ মানুষের তৃপ্তি মেটানোর জন্য সীমাবদ্ধ। এরকম করে বলেন কেন? আপনারা কি মানুষ নন? মানুষ, তবে পার্থক্য আছে। বুঝলাম। আপনার সাথে কথাই পারা যাবে না। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তাহিনা আহমেদ, বাবা মার একমাত্র ছেলে। বাবার ছোট্ট একটা কোম্পানি আছে, ওটা আমি দেখাশোনা করি। মা গৃহিণী। আর এতক্ষণ থেকে যার সাথে কথা বলছি আপনারা তো দেখতেই পেলেন। ভাবতেছেন আমি পতিতালয় কেন? তাহলে গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। এত পুরুষের সাথে রাত কাটিয়েছি, কিন্তু কেউ কোনোদিন আপনি করে কথা বলেনি। কেউ তুই তুকারি করতো, আর কেউ কেউ তো বেশ্যা, বাজারের মেয়ে এইগুলো বলতো। কিন্তু আজকে প্রথম কেউ এত সম্মান দিয়ে কথা বলতেছে, অবাক করা বিষয়। দেখুন, সব কিছু যেমন এক নয় তেমনি সব মানুষই এক নয়। সবাইকে এক চোখে দেখাটা ভুল। আচ্ছা, আপনি শুধু শুধু এখানে বসে টাকা নষ্ট করতেছেন কেন? কিছু তো করতেছেন না। করতেছি তো। কি করতেছেন? এই যে আপনার সাথে গল্প। তবে গল্প করার জন্য তো বন্ধুরা থাকে, কিন্তু আপনি গল্প করতে বেশ্যাখানায় আসছেন। সেটার কারণ আছে তাই। কি কারণ? যদি বেয়াদবি না ধরেন তাহলে জানতে পারি। হ্যাঁ, কেন নয়। তবে আগে আপনার ব্যাপারে কিছু জানতে চাই, তারপর। ও আচ্ছা, কি জানতে চান? আপনাকে দেখে আপনার কথাবার্তা শুনে লাগতেছে আপনি শিক্ষিত। কথাবার্তা শুনলে কি শিক্ষিত মনে হয়? না, তবে আমার মন বলে। আমি ইন্টার শেষ করছি, তবে পরিবারের অভাবের কারণে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। কেন? আমি আমার পরিবারের বড় মেয়ে। যখন আমি এসএসসি শেষ করে কলেজে উঠি তখন বাবা মারা যান। ছোট্ট একটা ভাই আছে, ক্লাস 5-এ উঠেছে এইবার। বাবা মারা যাওয়ার পর ঠেলে ঠুলে ইন্টার শেষ করি। তার ভিতরে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। এই কথাগুলো বলে একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। মা অসুস্থ হয়, পরিবারের খরচ বেড়ে যায়। আগে তো আমি টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে চলে যেত, কিন্তু মার অসুস্থতার কারণ আমি টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে হতো না। তাছাড়া ছোট্ট ভাইয়ের লেখাপড়াটাও তো করাতে পারতাম না। তাই চারদিক দিয়ে জব খুঁজতে থাকি। অনেকগুলো কোম্পানিতে গেছি, কিন্তু এই সমাজ তো ঘুষে ভরা। ঘুষ দিতে পারলে নাকি চাকরি হবে। আমি তখন নিরাশ হয়ে পড়ি। আমি পরিবারের বড় মেয়ে, তাই সব দায়িত্ব এসে আমার উপর পড়লো। তখন কি করব মাথায় আসতেছিল না। কিছুদিন পর একটা চাকরি পাই ছোট্ট একটা কোম্পানিতে।
তবে সেই সুখ বেশি দিন সইল না। সেই কোম্পানির বসের নজর পড়ে আমার উপর। প্রতিদিন তার কেবিনে ডেকে আমার সবখানে। জান্নাত কিছু বলতেছে না, শুধু কান্না করতেছে। কি হয়েছে? কান্না করেন কেন? কান্না করবেন না। তারপর কি হয়েছে বলুন। বস আমাকে আজে বাজে কথা বলতো। আমি নাকি তার সাথে রাত কাটালে আমার বেতন বাড়িয়ে দেবে, কিন্তু আমি তখন রাজি হইনি। বস যখন একদিন বেশি বাড়াবাড়ি করতেছিল, তখন আমি ওনাকে থাপ্পড় মারি আর বলি আমি রাস্তার মেয়ে না। এটা বলে চলে আসি। এইদিকে মায়ের অসুখ বেড়ে যাচ্ছে, হাতে তেমন টাকা পয়সা নেই। তখন আমি নিরুপায় ছিলাম। কি করব, কোথায় গেলে মায়ের জন্য চিকিৎসার টাকা জোগাড় করব, এগুলো ভাবি। আমি তো মেয়ে, কে দিবে কাজ, কোথায় পাবো এত টাকা? এগুলো ভাবতে ভাবতে সেই রাতে আর ঘুম হয়নি। সকালে বাহির হই নতুন জব খোঁজার জন্য, কিন্তু আমি ব্যর্থ হই। তবে আবারও সেই কথাগুলো, রাত কাটানো। আমি বাসায় এসে অনেক কান্নাকাটি করি সেদিন। আর ভেবে দেখলাম এই ছাড়া আমার কোনো উপায় নাই মায়ের চিকিৎসার জন্য, পরিবার চালানোর জন্য। তাই এই পথটা বেছে নিয়েছি। একটা কথা কি জানেন, এই সমাজটা দেহের পাগল। দেহ বিলিয়ে দিলে সব মিলে। আপনি বলুন আমি কি খারাপ? খারাপ পথ বেছে নিয়েছি। আমি চুপ করেই থাকি, কারণ কি উত্তর দেব। আসলেই তো তার কথা ঠিক। আমার চোখ জোড়া ভিজে গেছে। জান্নাতের প্রতি কেমন যেন ভালো লাগে কাজ করছে। আমি চুপ থাকাতেই জান্নাত বলল, কি হলো, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনার গল্পটা তো বললেন না। হ্যাঁ শুনুন তাহলে। তখনই দরজায় কে যেন টোকা দিল আর বলল সময় শেষ। তখন জান্নাত বলল, ইস, আপনার 2 ঘন্টা তো শেষ হয়ে গেছে আমার কথাগুলো বলতে বলতে। আপনার কথাগুলো শোনা হয়নি। সমস্যা নেই, কাল আবার আসবো। কাল কি আবার গল্প করতে আসবেন নাকি? হুম। শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে আপনার। কেন নষ্ট হবে? এই যে টাকাগুলো দিয়ে আসবে, অথচ কিছুই করবেন না। হ্যাঁ তা ঠিক, তবে বন্ধু হিসেবে তো আসতে পারি আমি। না হয় বন্ধুর জন্য টাকা খরচ করে গল্প করতে আসবো। বেশার আবার বন্ধু, হাসালেন। কেন? আপনি কি মানুষ না? জান্নাত কিছু বলতে যাবে, তখনই আবার ওদের লিডার এসে বলল, এই যে এটা গল্প করার জায়গা না। টাকা দিয়ে যতক্ষণের জন্য নিছেন ততক্ষণই, বুঝলেন বাবু? আমি আর কিছু বললাম না। জান্নাতকে আসার সময় বলে আসলাম কাল আবার আসবো। এই বলে চলে আসি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে যাই। আসার সময় 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। আনমনে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছি। তখন মা আসলো আর বলল, বাবা, তোর কি হয়েছে? বাবা, তুই এরকম করছিস কেন? মা যাও তো, আমার কিছু ভালো লাগতেছে না, তুমি যাও। মা আর কিছুই বলল না, চলে গেল কান্না করতে করতে। আমি মনে মনে ভাবি, রিমা আমার সাথে এমনটা না করলেও পারত। কি করেছি আমি, যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেল? এইগুলোই ভাবছি আর নীরবে কান্না করছি। কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। তখন মা নাস্তা খেতে ডাক দেয়। আমি চুপচাপ নাস্তার টেবিলে বসে পড়ি। মা নাস্তা দিতে দিতে বলল, বাবা, তোর কি হয়েছে বলবি? তোর এমন অবস্থা আর আমার সহ্য হচ্ছে না। বল না বাবা, কি হয়েছে তোর? তখন আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমার কান্না করে দেখে মা আর কিছুই বলল না, শুধু একটা কথাই বলল, বাবা, তুই আমাদের একমাত্র ছেলে। তোর জন্য আমরা আর কোনো সন্তান নিইনি। তুই যদি এমন করিস তাহলে আমরা বাঁচব কি করে? আমরা মরে যাব বাবা। আমি তোর মা, আমি সব বুঝি। এই বয়সে এইগুলো হয়, তাই ভেঙে পড়তে নেই। আমি শুধু হ্যাঁ বলে সম্মতি দিই। নাস্তা করে একটু বাহির হলাম, কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ বাইরে হাঁটার পর আবার বাসায় আসি। দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাই। ঘুম থেকে উঠতে উঠতে 4টা 4:30 বেজে গেল। তখন মনে পড়লো আমি তো জান্নাতকে কথা দিছি আজকে যাব, তাই ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে চলে আসি। তখন তাদের লিডার বলল, ওহো মির্জা, আজকেও আবার আসলেন? হুম। বুঝি বুঝি, এখনো তো এইগুলো করার সময়। তো কন, পাখিটাকে নিবেন আস? আমি জান্নাতের কথা বলি আর টাকা দিয়ে ভেতরে যাই। জান্নাত আমাকে দেখে বলল, আপনি সত্যি সত্যি আজকেও আসলে? কেন, অন্য কাউকে আশা করেছেন মনে হয়? কতজনই তো আসে রোজ, কার আবার আশা করব? আমি কিছু বলতে পারছি না, কিবার বলবো। তার কথাটা তো ঠিক, তাই চুপ করে আছি। তখন সে আবার বলল, কি হলো, চুপ করে আছেন? না এমনি। মন খারাপ নাকি আপনার? আরে না। মিথ্যা বলেন কেন? হ্যাঁ একটু। ও, তো আমি কি মনটা ভালো করতে পারবো আপনার? কি জানি, দেখেন আমরা একে অপরের সাথে অনেক কথা বলি। কথার মাঝখানে জান্নাত বলে উঠলো, আচ্ছা, আপনি তো এখনো আপনার কাহিনীটা বলেননি। শুনবেন? শোনার জন্য তো মনটা ব্যাকুল হয়ে আছে সে কবে থেকে। তারপর আমি বলা শুরু করলাম।
আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র। কলেজের গেট দিয়ে ঢুকেই কিছু দূর যেতেই একটা মেয়ে এসে কষে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি হাবলার মতো, কিছু বলি না। মেয়েটা দেখতে বেশ খুব সুন্দরী, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সাথে কি ঘটছে কোনো কিছুই মাথায় নেই, শুধু মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে আমার গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, এই যে ভাই, আপনাকে মারল আর আপনি মেয়েটার দিকে তাকিয়েছেন কেন এইভাবে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে ভাই? আমি জিসান, ইন্টার প্রথম বর্ষে। আপনি? আমি তাহিনা আহমেদ, নতুন আসছি। আপনার মতো ইন্টার প্রথম বর্ষে। ও, তাহলে তো আমরা একই ক্লাসের। তুমি করে বলতে সমস্যা নাই তাহলে। আমরা যখন একই বর্ষে পড়ি তাহলে ঠিক আছে। আমি নতুন, ফ্রেন্ড বানাতে পছন্দ করি। তুমি কি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ, কেন নয়? তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড। না, আজকে থেকে না। তাহলে? এখন থেকে। ও, আমি তো মনে করেছি। কি মনে করছো? না, কিছু না, চলো ক্লাসে যাই। জিসান আছে, তাই আর ক্লাস নিতে সমস্যা হলো না, সে নিয়ে গেল। আমি ব্যাগ রেখে টেবিলে বসলাম। বসতে বসতে তাকে বললাম, আচ্ছা জিসান, ওই মেয়েটা কে? কোন মেয়ে দোস্ত? আরে ওই মেয়ে। কোন মেয়ের কথা বলতেছো? ও আচ্ছা, বলতে লজ্জা লাগতেছে তোমাকে? থাপ্পড় মারছে ওই মেয়ে? এই কথা বলে জিসান অট্ট হাসি দিল। হাসতে হাসতে মনে হয় শহীদ হয়ে যাবে আজ। আমি তাকে বললাম, আরে বেটা হাসি থামাও, কি এসে বলো। বলতেছি, আর একটু হেসে নাও। দূর, আর বলার দরকার নেই। আরে ভাই, রাগো কেন? আচ্ছা বলতেছি। বলো কে ওই মেয়ে? ও, এই কলেজের সভাপতির মেয়ে। অনেক তেজ ভাই, একটু অহংকারী টাইপের। নাম রিমা, এইটুকু জানি। বুঝলাম, তবে সে আমাকে এসে থাপ্পড় কেন মারলো? তা তো বলতে পারবো না, তুমি হয়তো ওর সাথে কোনো খারাপ বিয়ে করছো তাই। আর আমি তোকে চিনিও না, জানিও না, এমনকি আজকে প্রথম দেখলাম। ওর সাথে খারাপ কি করব আমি? তাহলে তো বুঝতে পারছি না কেন মারলো। হ্যাঁ, জানতে হবে আমাকে সে থাপ্পড় মারলো কেন। কি করবে তুমি? আর একটা সাজেশন দেই, তুমি ওর কাছে আর যেও না, খুব খারাপ। তাতে কি? ও যদি খারাপ হয় তাহলে আমি তার থেকে ডাবল খারাপ হব। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করার পরে জিসান যত বন্ধু আছে সবার সাথে পরিচয় করিয়ে দিছে। পরিচয় পর্ব শেষ করে আমি জিসানকে ডেকে বললাম, জিসান চলো ওই মেয়েটার কাছে যাই। কোন মেয়ে? আরে হাদারাম, ওই সভাপতি মেয়েটার কাছে। ও রিমা। কোন রিমা রে? আরে ওই মেয়েটার নাম রিমা। আগে বলো নাই কেন? তুমি তো নাম জিজ্ঞেস করো নাই তাই। শালা এখনো তো জিজ্ঞাসা করিনি। তবে মেয়েটা যে এরকম অপূর্ব তেমনি তার নামটাও দারুণ। ওহ মামা, প্রেমের রোগে ধরেছে নাকি তোমাকে? হ্যাঁ মামা, মেয়েটা কে? খুব ভালো লাগলো, তবে আগে জানতে হবে আমার ও আমাকে থাপ্পড় কেন মারলো। তাহলে চলো। তারপর ক্যান্টিনে আসলাম। এসে মেয়েটাকে খুঁজি। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সে তার বান্ধবীদের সাথে একপাশে আড্ডা দিচ্ছে। আমি রিমার কাছে যেতেই কষি একটা থাপ্পড় দেই। থাপ্পড়টা এত জোরে দেই যে সবাই হাওয়া হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার থাপ্পড় খেয়ে রিমা যখন আমাকে থাপ্পড় মারতে যাবে তখন আমি তার হাতটা ধরে নেই আর বললাম, এই যে শোনেন, এটা সরকারি গাল না যে থাপ্পড় মারবেন। আর হ্যাঁ, আপনাকে থাপ্পড় দিলাম কেন জানেন? আমি কলেজে ঢোকা মাত্র আপনি আমাকে এসে থাপ্পড় দিয়ে চলে গেছেন, আর এটা হলো তার হিসাব। তুই আমাকে চিনিস? আরে আপনি আবার কোন ক্ষেতের মূলা? আর সুন্দরভাবে কথা বলুন, না হলে আমিও জানি কিভাবে ঠিক করতে হয়। তোকে আজকে আমি কলেজ ছাড়া করব। তুই আমাকে চিনিস না। তুই আমার একটা ভালো বাঁকা করতে পারবি না, যা। আর হ্যাঁ, তোকে আমি চিনি কি করব? তুই কলেজের সভাপতির মেয়ে আমি জানি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখি তুই কি করতে পারিস। তখনই রিমা হনহন করে সেখান থেকে চলে যায়। আর জিসান আমাকে বলে, আরে বেটা, তুমি এটা কি করলা? তোমাকে তো সে ছাড়বে না। তুমি টেনশন নিও না, কিচ্ছু করতে পারবে না। জিসান আর কিছু বললো না। দুজনে সেখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। জিসান জিসানের মতো চলে গেল, আমি আমার মতো চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, কিছু খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠেই একটু ঘুরতে বাহির হই। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। মা খেতে ডাকলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙি করি অ্যালার্ম বন্ধ করে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে ঢুকবো তখনই কিছু লোক এসে আমার পেছন থেকে মারতে শুরু করে। আমার মাথায় তো জোরে বাড়ি দেওয়ার কারণে আমি বসে পড়ি। বসা থেকে উঠতেই পারছি না। তখনই দেখলাম রিমা আসলো আর ফিলফিল করে হেসে বলল, কি রে ওঠ। ও, তুই তো উঠতে পারবি না। ও বেচারা। তুই? আমি। তাহলে চিনতে পারছিস? আমি তো মনে করেছি চিনতে পারবি না। বলেছিলাম না
আমার সাথে লাগিস না। এখন বুঝতেছিস আমি কি? কেউ তোকে সাহায্য করতে আসবে না। এই কলেজে আমি যা বলি সেটাই হয়। রিমার কথা শুনে আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না। আমি বসা থেকে উঠে সবাইকে মারতে লাগলাম। আমার খেয়াল নাই যে আমার মাথায় আঘাত পেয়েছি, কারণ তখন আমার তীব্র রাগ উঠেছে। সেই কারণে এক এক করে সবগুলোকে পেটাই। তারা 4 থেকে 5 জন হবে। একজনকে তেমনভাবে পিটাইছি, সে যদি আমার কোনো দিন সামনাসামনি হয় তাহলে আর দাঁড়াবে না আমার সামনে। রিমা এগুলো দেখেই সেও পালালো সেখান থেকে। আমি অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডে। পাশে দেখি মা বসে আছে, মাথায় হাত রেখে। আমি মার দিকে তাকালাম। মা আমার চোখ খোলা দেখে ডাক্তারকে ডাক দিল, আর ডাক্তার আসলো। এসে বলল, এখন ঠিক আছে। মাথায় একটু আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছে। আপনারা চাইলে ওনাকে আজকেই বাসায় নিয়ে যেতে পারেন, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওইগুলো 1 সপ্তাহ খাওয়াবেন। ডক্টর এইগুলো বললে বাহিরে চলে যায়। ডাক্তার বাইরে হওয়ার পর মা বলল, বাবা, তোর এই অবস্থা কে করেছে? বাদ দাও তো মা। বল তুই, কে করেছে এই অবস্থা? তোর বাবাকে বলে শায়েস্তা করব। আরে মা, বাবাকে বলার দরকার নেই। কলেজে আন্দোলন চলছিল কি নিয়ে জানো? আমি সেইখানে যাই দেখতে, আর কে যেন মাথায় বাড়ি মারছে। অন্য কাউকে মারতে কি আমার মাথায় পড়েছে। তুই দেখছস ওইখানে ঝামেলা হচ্ছে, তাহলে যাবার দরকার কি ছিল? মা, একটু দেখতে গিয়েছিলাম যে কি হচ্ছিল। মা আর কিছু বলল না, আমাকে বিকালবেলা ছেড়ে দেয়। আমি বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে চলে যায় 1 সপ্তাহ। আর হ্যাঁ, জিচান আসছিল আমার বাসায় আমাকে দেখতে। আর একটু হলে তো মাকে সব বলেই দিত। ভাগ্যিস আমি ইশারা করেছিলাম না বলতে। আজকে কলেজে যাব। সকালে নাস্তা করে বাইরে হলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে জিসানের সাথে দেখা হয়। তখন জিসান বলল, দোস্ত, তোকে রিমা ডাকছিল। সে বলেছে তোর সাথে নাকি কিছু কথা বলবে। ও হ্যাঁ, জিসানের আমি এখন অনেক ক্লোজড হয়ে গেছি। আমার সাথে কি কথা আবার? গেলে জানতে পারবি, আমি তো জানি না। আমি আর কিছু বললাম না। দুজনে ক্লাসরুম থেকে ক্লাস শেষ করে ক্যান্টিনে যাই রিমার সাথে দেখা করতে। গিয়ে দেখি সে তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে কাছে আসলো আর বলল, কি করে যে বলি বুঝতে পারছিস না। কি বলবেন আর? সেদিন তো আমাকে মার খেয়ে আপনার ভালোই লাগলো। এখন কি করার ইচ্ছা আছে বলেন, আমি আপনার সেই ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি। ছি ছি ছি, এগুলো কেন বলতেছেন? তাহলে কি বলবো? কিছু তো বলার জন্য রাখেনি। ওই দিনের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি অস্থির হয়ে পড়ি। কোনো দিন কারোর জন্য এমন হয়নি। সত্যি আমি ওই দিনের জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি রিমার কথা শুনে বোকার মতো দাঁড়িয়ে আছি। তখন জিসানকে বললাম, এই জিসান, আমাকে একটা চিমটি দিত। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আমি বলা মাত্রই জিসান এমনভাবে চিমটি দিল, আমি চেঁচিয়ে উঠলাম। আমাদের এই কাণ্ড দেখে রিমা বলল, সত্যি বলতেছেন আপনি? হ্যাঁ, তাহলে তো ভালো। আচ্ছা, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না। যার ভিতরে এত অহংকার জেদ, সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, এটা তো মানতে পারছি না আমি। আমি অহংকারী সবাই বলে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। বললেই হলো নাকি? আমি কি করে বিশ্বাস করব আমাকে ক্ষমা করেছেন? আরে আজব, আপনি আপনার ভুলটা বুঝে ক্ষমা চাচ্ছেন, এতে বিশ্বাস করার বা না করার কি আছে? আছে তো। কি আছে? আমি জানি আপনি ক্ষমা করেননি আমাকে। আরে ভাই, সত্যি আমি আপনাকে ক্ষমা করে দিছি, কি করে বোঝাই? তাহলে ফ্রেন্ড হবেন? যদি ফ্রেন্ড হন তাহলে মনে করব ক্ষমা করেছেন। আরে এটা কিরকম লজিক? ও মা, আমি কি লজিক দিচ্ছি নাকি আপনার লজিক মনে হলো? আচ্ছা বাদ দেন, আমি যাই এখন। আমার আনসারটা তো দিলেন না। কিসের আনসার? ও মা, আপনি তো দেখি ভুলুক টাইপের মানুষ। এখন বললাম আর বলা মাত্র ভুলে গেছেন। আচ্ছা আমি যাই, পরে জানাবো, লেট হয়ে যাচ্ছে আমার। এই যে শোনেন বলছি। আমি আর কোনো কিছু না বলেই, কিছু না শুনে চলে আসলাম। প্রতিদিনের মতো জিসানের বাসায় চলে গেল। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। প্রতিদিনের মতো এসে ঘুম দিলাম। একটা আজানের শব্দে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে কিছু নাস্তা করে নিলাম। খেয়ে দিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ ফোন টিপি, আর কিছুক্ষণ পড়ি। এইভাবে পার হলো রাতটা। সকালে মার ডাকে ঘুম ভাঙে। মা বলল, এই যে নবাবের ছেলে, আর কত ঘুমাবি? কলেজে যাবি কখন? হ্যাঁ মা, উঠতেছি। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছু খেলাম না, অনেক দেরি হয়ে গেছে, তাই অমনি কলেজে চলে আসলাম। আসতে দেখি রিমাকে। রিমা মনে হয় কারো জন্য অপেক্ষা করছিল। আমি তার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় সে বলল, এইটা কি হলো? আমি আপনার জন্য ওয়েট করতেছি আর আপনি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন।
আমাকে বলতেছেন কথাগুলো? না, ভূতকে বললাম। ও আচ্ছা, তাহলে আমি যাই। আরে আজব, কিরকম ছেলে আপনি? কীরকম? আমি তো জানি না, বলেন তো আমি কীরকম? থাক, ভালো লাগে না। তো আমি কি করব? বসে বসে কাজে খুঁজবো? আপনি তো অনেক ফাজিল। তো না, কিছু না। হ্যাঁ ভালো। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য। দেরি হলো কেন আজকে আপনার? ঘুম থেকে উঠতে পারিনি তাই। আচ্ছা, আমার জন্য কেন দাঁড়িয়েছিলেন? আপনি তো বলছেন কালকে আনসার দেবেন, তাই এটা শোনার জন্য অপেক্ষা ছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি অ্যান্সারটার উত্তর না বলি তখন কি করবেন? আপনি যদি ফ্রেন্ড হতে না চান তাহলে তো আমি জোর করতে পারবো না। গুড। হ্যাঁ, এটা ঠিক। আমি অহংকারী, কিন্তু বিশ্বাস করেন আমি চাই আপনার মতো মানুষের সাথে থেকে আমার অহংকারটা দূরে ঠেলতে। হুম। আচ্ছা, আমি তাহলে যাই। কই যাবেন? উত্তরটাও নিয়ে যান। আপনি তো বললেন হবেন না। ওরে শালার, আমি কখন বললাম এটা? আমি কি বলছি ভেবে দেখেন। জানি আপনি বলবেন, আপনি হয়তো না করবেন। ঠিক। আমি তো বলি নেই যে হব না। জানি হবেনও না, কারণ আমার ভেতরে অহংকারে ভরা। আচ্ছা বাদ দেন তো। আচ্ছা, আমি রাজি। আপনার একটু টেস্ট করে দেখতেছিলাম। সত্যি বলছেন আপনি আমার ফ্রেন্ড হবেন? এটা শুনে রিমা অনেক পরিমাণ খুশি হয়। এইভাবে কাটতে থাকে দিনগুলো। 3 মাস পর রিমা আমাকে প্রপোজ করে কলেজে সবার সামনে। আমি রাজি না হয়ে পারলাম না। আমি জানি সে আমাকে ভালোবাসে। দেখতে দেখতে 2টা বছর পারও হয়ে যায়। এর মাঝে রিমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। কিন্তু রিমা ইদানিং আমাকে ইগনোর করতে শুরু করেছে। আমার এগুলো ভালো লাগতেছে না। হঠাৎ আমার এক বন্ধু আমার কাছে এসে বলতে লাগলো, দোস্ত, তোর কি রিমার সাথে কিছু হয়েছে? কেন, কি হবে? কিছু তো হয়নি। তাহলে রিমাকে দেখলাম অন্য ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে। কখন দেখলি? এই তো কিছুক্ষণ আগে একটা হোটেলের ভিতরে ঢুকতে দেখেছি। আচ্ছা চল তো দেখি কোন হোটেলে গেছে। আমি দেরি না করেই চলে আসলাম আমার বন্ধুর দেখানো হোটেলটায়। আমি গিয়ে সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাকে রুম নাম্বারটা বলে দিল। রিমা যে রুমে ঢুকেছে, আমি গিয়ে দেখলাম দরজা লক। তাই নক করলাম। একটা ছেলে এসে দরজা খুলে দিল। ছেলেটার মনে হয় গায়ে কোনো কাপড়ই নেই, শুধু মুখটাই দেখা যাচ্ছে। আমি কোনো কিছু না বলে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই দেখি রিমা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমার শরীরে কোনো কাপড় নেই। আমাকে দেখে সে একটা চাদর জড়িয়ে নিল। আমি ভাবতে থাকলাম, যাকে এতটা ভালোবাসি সে এতটা নিচে কেমন করে নামলো। তার যদি এতই চাহিদাটা থাকতো আমাকে বলতো, আমি তাকে বিয়ে করে তার চাহিদা মেটাতাম। কেন করলো সে আমার সাথে এমন? আমি এগুলো ভাবছি আর 2 চোখ দিয়ে অঝরঝারে পানি পড়ছে। তখন রিমা বলল, শোনো, আমাকে ক্ষমা করে দাও। সেটা বলতে আমি তার কাছে গিয়ে কষিয়ে আমি একটা থাপ্পড় মেরে দিলাম আর বললাম, তোদের মতো মেয়েদের কারণে আজ ভালোবাসা অপ্রমাণিত হচ্ছে। তোদের কারণে হেরে যাচ্ছে হাজারো বিশ্বাস, উঠে যাচ্ছে একজনের প্রতি আরেকজনের মায়া মমতা। কেন করলি তুই? তোকে কি আমি কম ভালোবেসেছিলাম? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোকে যদি আমি ক্ষমা করি তাহলে আমাকে ক্ষমা করবে না তারা, যারা হেরে গেছে তোদের মতো ছলনাময়ীর কাছে। তুই কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই তো বেশ্যাদের থেকেও খারাপ। আরে বেশ্যারা তো না চাইতে করেও টাকার জন্য এইসব করে, আর তুই কেন করলি? আরে তোর সাথে বেশ্যারা অনেক ভালো। আসলে কথায় আছে না, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, ঠিক তুইও তেমন। আমি এগুলো বলে আর দাঁড়ালাম না। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। অনেক কান্না করতে লাগলাম। কান্না করতে করতে বলি, কেন এমন করলো আমার সাথে? তার পরের দিন ভাবলাম, কি এমন সুখ আছে যে আমি তাকে দিতে পারলাম না। তাই তার পরের দিনই ঠিক করি পতিতালয়ে আসবো। আর কি আর করার, বাকিগুলো তো আপনি জানেনই, আপনারাও তো সব জানেনই, তাই নতুন করে বললাম না। আমি খেয়াল করলাম জান্নাতের চোখে পানি টলমল করতেছে, কিন্তু কান্না করতে পারতেছে না। তারপর আমি তাকে বললাম, শুনলেন তো আমার কাহিনী? আসলে আমরা যাকে বেশি ভালোবাসি সে আমাদেরকে বেশি কষ্ট দেয়, না চাইতেও। একটা কথা কি জানেন, বিধাতা হয়তো আপনার জন্য ভালো কিছু রাখছে, তাই ভুল মানুষের কাছ থেকে সরিয়ে নিছে আপনাকে। হয়তো, তবে সে আমার জীবনে দ্বিতীয় নারী ছিল। আমার মায়ের পর যাকে নিয়ে ভাবনা ছিল হাজারো স্বপ্ন, সেই স্বপ্নগুলো কাছের গ্লাসের মতো ভেঙে যেতে দেরি করলো না। যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজান। আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার সাথে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমি কিছু বললাম না, ওর কথাগুলো শুনছি। এত সুন্দর করে কথা বলে সে। যদি জান্নাতের মতো কেউ একজন আমার জীবনে থাকতো। এই কথাগুলো ভাবতেছি, তখনই জান্নাত বলল, কি হলো, কি ভাবে না তো? না কিছু না। আচ্ছা, আমি আপনাকে নাম ধরে রাখতে পারি? এতদিন পর বলতেছেন
নাম ধরে ডাকবেন কি না? হাসালেন। এখানে হাসির কি আছে শুনি? এই যে আপনি বললেন নাম ধরে ডাকতে পারি, তো কি হয়েছে? তাই হাসি পাইছে। আজব, হাসি পাওয়ার কি আছে? আপনার থেকে অনুমতি নিচ্ছি। শুনুন, আমরা বেশ্যা, আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয় না। যে যেরকম ইচ্ছা সেরকম ডাকে, আপনিও ডাকতে পারেন। আচ্ছা, আপনাকে তো বলেছি, আর আপনি তো জানেন, তবুও কেন এটা বলেন? আপনি এই কাজে আসছেন কারণ আপনার পরিবারের সমস্যার কারণে। যদি কেউ এটা বিচার বিবরণ করে তাহলে আপনাকে কেউ দোষী করতে পারবে না। হতে পারে। আর কোনোদিন এই কথা বলবেন না। এই কথা বলতেই জিব্বায় কামড় খেলাম একটা। আমার থেমে যাওয়া দেখে জান্নাত বলল, কি হলো, থামলেন কেন? বলেন আপনি কি? না কিছু না। আচ্ছা, আপনার সাথে কিছু কথা ছিল। বলেন কি কথা? আমি চাই আপনি। আর কিছু বলতে পারলাম না, দরজায় টোকা পড়ল। বুঝলাম আমার সময় শেষ। আমি জান্নাতকে বললাম আসার সময়, আচ্ছা আজকে যাই, কালকে আবারও আসবো, সব কিছু বলবো। আপনার অপেক্ষায় থাকবো। আমি চলে আসলাম বাসায়। বাসায় শেষে প্রতিদিনের মতো খাটে হেলা দিলাম, দিয়েই সিগারেট ধরালাম। তখনই জান্নাতের মায়া ভরা চেহারাটা ভেসে উঠল। আমি সিগারেট টান দিলাম না, ফেলে দিলাম। শুয়ে আছি আর ভাবছি, আচ্ছা আমি কি জান্নাতকে পছন্দ করতে শুরু করেছি? মেয়েটার প্রতি এত মায়া লাগতেছে। আচ্ছা তাহলে আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছি? মেয়েটার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ, সে আমার কাছে পবিত্র। সে তো নিজ ইচ্ছে এগুলো করতেছে না, খারাপ সময়ের কারণে করতে বাধ্য হয়েছে। আচ্ছা আমি কাল যাব, দেখি, তাকে বলে দেখব সে কি বলে। সে যদি আমার কথায় রাজি হয় তাহলে ভালোই হবে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়, ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। আর ভাবতেছি আজকে বাবার অফিসে যাব, সেখানে কিছু সময় কাটিয়ে জান্নাতের কাছে যাব। চলে আসলাম বাবার অফিসে। আমাকে সবাই দেখে সালাম দিতে লাগলো। আমি বাবার কেবিনে গেলাম। বাবা আমাকে দেখে বলল, আজকে সূর্য কোন দিকে উঠলো? কেন, কি হয়েছে? সূর্য তো প্রতিদিনই যেদিকে উঠে সেদিকে উঠেছে। তবে তোর সূর্যটা আজ কোন দিকে উঠলো রে বাবা? বাবা বাদ দাও তো এগুলো। যে ছেলেকে আমি নিজে বলে আনতে পারি না আমার অফিসে, সে আজ নিজে আসলো, এটা তো বলার কথা। আচ্ছা তাহলে চলে যাচ্ছি। আরে কই যাস? আর এত রাগ করিস কেন? আচ্ছা কি জন্য আসছিস বল? না, এমনি আসলাম ঘুরতে। এত না ঘুরে নিজে তো চালাতে পারিস। না, তোমার অফিস তুমি চালাও। দেখ বাবা, আমি তো আর ছোটো হচ্ছি না, বুড়ো হচ্ছি, তাই তোকে সব দায়িত্ব দিয়ে আমি রেস্ট নিতে চাই। আর তোর জন্য একটা সুন্দর বউ আনতে চাই। রাখবি আমার কথাগুলো বাবা? হ্যাঁ, তবে একটা কথা। বল কি কথা? আমি চাই আরও কয়েকদিন পরে দায়িত্বটা নিতে, এখন না, সময় হলে আমি বলবো। ঠিক আছে, তোর সময় লাগলে সময় নে, তবে একটু তাড়াতাড়ি। আমি সব কিছু তোর হাতে তুলে দিতে চাই। তুই আমার বংশের একমাত্র আলো। আশা করি তুই আমার কোম্পানিটা অনেক উঁচুতে নিয়ে যাবি। আচ্ছা এখন যাই। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা মার কাছে যাই। গিয়ে বললাম, মা একটা কথা বলতাম। বল। আমি একটা মেয়েকে বাসায় আনতে চাই, যদি তুমি অনুমতি দাও। কি রে, তোর মতলবটা কি? বিয়েটি করবি নাকি আমাকে বল, আমি আর তোর বাবা গিয়ে বিয়ের পাকা কথা বলে আসি। আরে মা, তেমন কিছু না। তাহলে? তারপর মাকে সব কিছু খুলে বললাম জান্নাতের বিষয়ে। মা সবটা শুনে বলল, বাবা, আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি কি পরিমাণ কষ্ট পাচ্ছে মেয়েটা। তুই যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়। তারপর কিছুটা সময় বাসায় পার করে বিকালে চলে গেলাম জান্নাতের কাছে। জান্নাত আমাকে দেখে বলল, আপনি আসছেন? হ্যাঁ শুনুন, আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনুন। কি কথা বলেন? তারপর আমি তাকে বলা শুরু করলাম, আমি চাই আপনাকে এখান থেকে নিয়ে যেতে। আমি আমার মাকে আপনার কথা বলেছি, মা আপনাকে নিয়ে যেতে বলেছে। আপনাকে মুক্ত করতে চাই এই কলঙ্ক অভিশাপ থেকে। আমার কথা শুনে জান্নাত বলল, শুনুন, কলঙ্ক যখন লেগে গেছে সেটা আর তোলা তো যাবে না। কথায় আছে, কয়লা ধুলে নাকি ময়লা যায় না। আমিও সেরকম। কেন কেন নিজেকে এভাবে রাখছেন? প্লিজ আমার কথাটা শুনুন। আমি চাই না কারো করুণায় বাঁচতে। আজ হয়তো করুণা হচ্ছে আমার জন্য, কালকে ঠিকই আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আমি আপনার সব দায়িত্ব নেব, আপনার পরিবারের। আর আপনি যদি চান আমার অফিসে চাকরি করতে পারবেন। এটা কোনো করুণা না, আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরি করবেন। কি করব চাকরি করে? আর এটা ভালো আছে, তাছাড়া তো নিজের সবটুকু বিলিয়েই দিয়েছি। কি বা আছে আমার? সমাজের কাছে আমি এখন একটা বেশ খারাপ মেয়ে। আপনি হয়তো বলবেন না, কিন্তু অন্যরা ঠিকই বলবে। আচ্ছা আমি বলতেছি, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি সেই ব্যবস্থা করব। চলেন। আমি জান্নাতকে কিছু বলতে না দিয়ে জান্নাতকে নিয়ে আসলাম।
তাদের লিডারের কাছে। আমি লিডারকে বললাম আমি ওকে নিয়ে যাব। এটা কেমন কথা বললে হলো? এমনি এমনি তো দেব না, আমি ওকে টাকা দিয়ে কিনছি, নিয়ে যেতে হলে টাকা দিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ দেব, আমি ওকে একেবারের জন্য নিয়ে যাব। কত টাকা লাগবে? আরে বাহ বাহ, ওই সেমরি সাহেবরে কি দেখাইছস? তোর একেবারে নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা সাহেব, একেবারে যখন নিয়ে যাবে তাহলে আমাকে 35,000 দিতে হবে, তাহলে নিয়ে যান। এই নেন 40,000-এর চেক, 5,000 বাড়িয়ে দিলাম। আমি জান্নাতকে নিয়ে যাই একটা ওয়াশরুমে, আর একটা ব্যাগ দিয়ে বললাম এই নিন। কি এই ব্যাগে? এই ব্যাগে বোরখা আছে, এটা পরে নিন গিয়ে। আমি এখানে দাঁড়াচ্ছি, জান্নাত ভিতরে চলে গেল, আমি বাইরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ বাইরে হলো বোরখাটা পরে। আমি বললাম পরেছেন? বাহ, খুব ভালো লাগছে। ধন্যবাদ। কেউ আর কারোর সাথে কোনো কথা বলিনি। জান্নাতকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতে মা বলল কি রে, আসলি? আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, ভেতরে ঢোকাবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে আয়। তারপর আমি জান্নাতকে নিয়ে বাসার ভেতরে ঢুকলাম। জান্নাত আমার পেছনে। বাসায় ঢুকে জান্নাত আমার সবখানে দেখতে লাগলো আর আমাকে বলল ফিস করে, আচ্ছা, এটা কি আপনাদের বাসা? কেন, কি মনে হয়? না, এত বড় বাসায় বেশি মানুষও দেখতে পাচ্ছি না, তাই বললাম। ও আচ্ছা, কেউ থাকে না, আমি, আম্মু, আব্বু আর একটা চাচা আছে। মোট আমরা 4 জন থাকি। কি বলেন, এত বড় বাসায় মাত্র 4 জন থাকেন? হ্যাঁ, এখন থেকে আপনি সহ 5 জন হয়েছে। আমাদেরকে ফিস করে কথা বলা দেখে মা বলল কি রে, তোরা কি বলস? আমাকেও একটু বল, আমিও শুনি। আরে বল। আচ্ছা পরে শোনো, খিদে পেয়েছে, খেতে দাও। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মা চলে গেল রান্না করে। জান্নাতকে নিয়ে আমি পড়ে গেলাম আর একটা রুম দেখিয়ে দিয়ে বললাম আজ থেকে আপনি এখানে থাকবেন। যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার খাবেন। আপনিও। জান্নাত চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখনই দেখলাম তাকে দেখতে পাচ্ছি না, আমি চলে গেলাম রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে নামলাম। এসে দিকে জান্নাত আমার আগে চলে এসেছে আর মাকে সাহায্য করছে। আমি এটা দেখে বললাম মা, তুমি ওনাকে কেন আনতে দিতেছো? আজকে মাত্র আসছে বাসায়। আমার কথা শুনে জান্নাত বলল আরে আন্টি বারণ করেছিল, আমি জোর করে করতেছি। বসেন আপনি। আর আপনি তো এইমাত্র আসলেন বাসায়, কাজ কেন করতেছেন? তখনই মা বলে উঠল এই শোন, আমার এমন একটা বৌমা চাই। মা তুমিও না? মার কথা শুনে জান্নাত একটু লজ্জা পেল। না বললে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। খাবার টেবিল সাজানো হয়েছে। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে রুমে চলে গেলাম। 10-15 মিনিট পর দেখলাম জান্নাত আমার রুমে আসলো আর দরজার কাছে দাঁড়িয়ে বলল ভেতরে কি আসতে পারি? আরে আসেন, অনুমতি নেওয়ার কি আছে? এটা এখন থেকে আপনারই বাসা মনে করবেন। জান্নাত ভিতরে ঢুকেই খাটের এক কোনায় বসলো আর বলল আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। অবশ্যই, কি কথা বলেন। আচ্ছা, আপনি আমাকে আপনার বাসায় আনলেন কেন? আমি তো একটা নষ্ট মেয়ে। হ্যাঁ ঠিক, তবে আপনি তো ইচ্ছে করে এই কাজ করেননি, আপনার পরিবার বাঁচাতেই করেছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে এটাই করতো। তবে এই সমাজ যে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আমি একটা নষ্ট মেয়ে, তখন আমার সাথে সাথে আপনিও তো অপমানিত হবেন। হলে হব, তাতে কি? কিন্তু আমি জান্নাতকে আর কিছু বলতে দিলাম না। ও ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিই। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মার আওয়াজে জান্নাতকে ছেড়ে দিলাম। তখন মা অন্যদিকে করে বলতে লাগলো এই বয়সে এইগুলো কি দেখতেছি? আর দরজাটা তো বন্ধ করতে পারতি। দেখলাম জান্নাত হালকা লজ্জা পেল আর এক দৌড়ে চলে গেল। আর মা আমার কাছে এসে বলল কি রে, এত যদি শখ হয় তাহলে বিয়ে করে নিলে তো পারিস। মা, আমি তোকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু ওর মনে আমার জন্য কি আছে তা তো জানতে হবে। জোর করে তো কিছু পাওয়া যায় না। যত তাড়াতাড়ি পারিস ওকে বিয়ে কর। মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, তুমি শুধু দোয়া করো। মা চলে গেল। আমি শুয়ে পড়ছি আর ভাবছি, আচ্ছা জান্নাতকে তো আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি আমাকে ভালোবাসবে? এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ি। আর ওইদিকে জান্নাত ভাবতে লাগলো, আচ্ছা আমি কি ওনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি ওনাকে আটকাতে চাইলে কেন আটকাতে পারি না? না না, এটা হয় না। আমি একটা নষ্ট মেয়ে, কী বা আছে আমার ওনাকে দেওয়ার মতো? মেয়েরা বিয়ের পর তার স্বামীকে উপর হিসেবে তার সতীত্ব দেয়, কিন্তু আমি তো দিতে পারবো না। জান্নাত এইগুলোই ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে কখন যে সে ঘুমিয়ে গেল নিজেও জানে না। এদিকে সকালে আমার ঘুম ভাঙে একটা মেয়ের ডাকে। চোখ খুলতে দিকে জান্নাত বলতে লাগলো এই যে ওঠেন, অনেক বেলা হলো, এবার উঠুন। মা আর একটু ঘুমাই যাও তো।
এই যে মশাই, আমি আপনার মা না, ভালোভাবে দেখুন। আমি চোখ খুলে ভালোভাবে খেয়াল করলাম, আর এটা তো জান্নাত। সাথে সাথে জিব্বায় কামড় খেলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি করে হাসছে আর বলছে, এই আপনি চোখে দেখেন না? আমাকে কি আপনার আম্মু মনে হয়? আমি চুপ করে আছি। জান্নাত আবার বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, আন্টি ডাকতেছে নাস্তা করতে। আপনি যান, আমি আসতেছি। তারপর জান্নাত চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি টেবিলে খাবার রেডি আছে। আমি খাবার মুখে দিয়ে বললাম, মা, আজকে নাস্তা বানাইছে কে? কেন, কি হয়েছে? আমি বানাইছি। না মা, আজকের নাস্তাটার টেস্টটাই একটু আলাদা, তাই। কি বলতে চাস তুই? নাস্তা মজা হয়নি? দে, তোর খেতে হবে না? আরে মা, পুরো কথা তো শুনবে। আমি বলতে চাচ্ছি অন্য দিনের চাইতে আজকেরটা টেস্ট হয়েছে। শুধু শুধু ভুল বোঝো কেন? ও আচ্ছা, তাহলে খা। আজকে আসলে জান্নাত মানে আমার বৌমা করেছে। আম্মুর মুখে বউ ডাক শুনে আমি আম্মুকে ইশারায় বললাম, এইগুলো কেন বলো? আম্মু আমার ইশারা বুঝে হাসতে লাগলো। আমি খেয়াল করলাম জান্নাতও মিটিমিটি করে আসতেছে। তার মানে বুঝতেছি জান্নাত মুখ পুড়ে কিছু বলতে পারতেছে না। যা করার আমাকেই করতে হবে। জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, কি হলো, আপনিও বসুন। না, আগে আপনারা খেয়ে নিন, তারপর খাবো। তখন মা বলল, কিরে মা, তুমি মনে হয় আমাদেরকে এখনো আপন মনে করো না? তা না, আপনারা বড় মানুষ, আগে আপনারা খান। আমি ছোট মানুষ, আমি তো আপনার মেয়ের মতো। জান্নাতের কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, ওই দেখছোস কিভাবে সম্মান করতে জানে আমার বৌমা। আমি তো ওকে বউ বানাবো। মা আবারও শুরু হয়ে গেলে? মা আমার কথা জবাব না দিয়ে জান্নাতকে ডেকে পাশে বসে জিজ্ঞাসা করলো, মা, আমি চাই তুমি আমার ছেলের বউ হও। তোমার কোনো আপত্তি নাই তো? না, তবে আমার আম্মু আর ভাই আছে। আপনি আবার আম্মুর সাথে কথা বলেন, ইনশাল্লাহ আম্মুও রাজি হবে। আচ্ছা, তাহলে আজকে তোমার বাসায় যাব, তুমি সহ। আম্মু, আমার বাসায় না যাওয়ার চিন্তা আছে। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব তোমার বাসার উদ্দেশ্যে। মা এটা বলে আমাকে বলল গাড়ি বের করতে। কি করবো আর? নাস্তা সেরে রুমে গেলাম। দেখি জান্নাত আসলো। এসে আমাকে বলল, আপনার সাথে কিছু কথা ছিল, অনুমতি দিলে বলবো। বলেন, কি কথা? আমি জানি আপনি আমাকে করুণা করে আপনার বাসায় ঠাঁই দিয়েছেন, কিন্তু আপনার আম্মু এগুলো কি করতেছে? আপনি আমাকে বিয়ে করে সুখী হতে পারবেন না। আমি তো একটা নষ্ট মেয়ে। কি দিতে পারবো আমি আপনাকে? কি বা আছে আমার কাছে যে সম্পদটা রাখছিলাম নিজের বিয়ের পর স্বামীকে দিতে? সেই সম্পদটা তো নেই। আর আপনি তো সব জানেন, তাহলে আপনি তখন বললেন না কেন আপনি আমাকে বিয়ে করবেন না? আচ্ছা, আমি বলিনি, মানলাম, কিন্তু আপনি কেন বলছেন আপনার আম্মুর সাথে কথা বলতে? কি করব তাহলে? আমি যদি এটা না বলতাম তাহলে আন্টি মনে কষ্ট পাবে। ভালো তো কথা জানেন। আচ্ছা, একটা কথা বলি। বলেন। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে কোনো করুণা করিনি। আর কি বলছেন, আমাকে বিয়ে করলে কি দেবেন? আমি কি আপনার থেকে কিছু চেয়েছি? শুধু একটু ভালোবাসা চাই। আর একটা কথা জেনে রাখুন, আপনি আমার কাছে একদম একটা ফুলের মতো পবিত্র। আচ্ছা, আমাকে কি আপনি একটু ভালোবাসা দিতে পারবেন না? জান্নাত আমার কথা শুনে কান্না করে দিল আর আমার বুকে ঝাঁপিয়ে পড়ল, যেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আরে আরে, কেউ দেখে ফেলবে, ছাড়ো। না, ছাড়বো না। সারা জীবন এই বুকে মাথাটা রাখতে চাই। কোনো দিন পর করে দিবেন না তো? আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না, আমার বউটাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। জানি না এই সুখ সইবে কিনা আমার কপালে। এগুলো বলবে না, তা না হলে কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, আর বলবো না। আমি আর কিছু বললাম না। জান্নাতকে বুক থেকে ছাড়িয়ে সামনে এনে তার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দেখলাম জান্নাতের কিছুটা চুল সামনে ঝুলতেছে। আমি হাত দিয়ে চুলগুলো কানের পাশে গুজিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখলাম জান্নাতের ঠোঁটগুলো কাঁপতেছে। ওই গোলাপি ঠোঁটগুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না। ডুবে দিলাম জান্নাতের ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো। 4 ঠোঁট এক হয়ে গেল। জান্নাত প্রথমে ছাড়ার চেষ্টা করছিল, আমার জোরাজোরিতে সেও রেসপন্স দিতে লাগলো। এইভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পর ছেড়ে দেই, আর ছাড়ার পরেই জান্নাত লজ্জা মাখা মুখে বলতে লাগলো, এই আর না হয়েছে, আরগুলো বিয়ের পরে। বিয়ের পর কি? জান্নাত আর কিছু বললো না, দৌড়ে চলে গেল। তখনই ডাক পড়ে মার। মা আমার রুমে এসে আমাকে বলল, কি রে, এখনো রেডি হসনি? কেন? কি রে, তোর জ্বর টর হয়েছে নাকি দেখি? না মা, কিছু হয়নি। তাহলে রেডি হতে বলছি আমি, আর তুই কেন বললি যে? তোকে তো কিছুক্ষণ আগে বললাম জান্নাতের বাসায় যাব, ভুলে গেছস? মার কথা শুনে আমি জিব্বায় কামড় খেলাম আর মনে মনে বলতে লাগলাম, খাইছে রে,
রোমান্স করতে করতে ভুলে গেছি। আমিও কিছু বোঝার আগে বললাম, আচ্ছা তুমি যা, আমি আসতেছি। আর জান্নাতকেও রেডি হতে বলো। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমার পরনে একটা নেভি ব্লু শার্ট আর একটা কালো প্যান্ট। মাথার চুলগুলো একটু স্প্যাক করে নিলাম, চোখে সানগ্লাস। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছি। তখনই গ্লাসে খেয়াল করলাম জান্নাত আসছে। আমি তাকে দেখে পিছনে ঘুরি। কেমন লাগতেছে গো? পেঁচার মতো লাগতেছে। ও আচ্ছা, এই পেশা তো আপনারই গলায় ঝুলবে ম্যাডাম। বইই গেছে। বিয়েটা হতে দাও, বাসর ঘরে বোঝাবো এই পেশাটা কি করতে পারে। আসছে, দেখা যাবে। তাছাড়া আমি তো আমার বাসায় ঘরে কোনো পেঁচা ঢুকতে দেব না। দেখবো নে কেমন করে ঢুকতে না দাও। দেখা যাবে। আচ্ছা চলেন, মা ডাকতে পাঠিয়েছে আমাকে, দেরি হলে বকা দিবে। চলো যাওয়া যাক। তারপর জান্নাতকে নিয়ে নিচে চলে আসি। আসতে মা বলল, কি রে, এতক্ষণ লাগে আসতে? মা রেডিওতে তো সময় লাগবে, শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু বোঝো না। হয়েছে হয়েছে, চল এখন। তারপর রওনা দিলাম জান্নাতের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম জান্নাতের বাসায়। জান্নাত গাড়ি থেকে নেমে সামনে হাঁটতেছে, আমরা পিছনে। জান্নাত ঘরে ঢুকলো। তখনই জান্নাতের মা জান্নাতকে দেখে বলে উঠলো, কিরে মা, কই ছিলি রে? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। আর মা, ওনারা কারা? তখন জান্নাত আমাদেরকে ডেকে তার কাছে নিয়ে গিয়ে ওর মাকে বলল, মা, আমি ওনাদের বাসায় ছিলাম। উনি হচ্ছে তাহিন আর ওনার মা। আমি সালাম দিলাম আর আমাদেরকে বসতে বলল। আমি ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম। একটা খাট আছে, আর ঘরটা তেমন বড় না, আমাদের মতোই। আমরা খাটে গিয়ে বসলাম। তখন মা বলল, মানে আমার মা জান্নাতের মাকে বলল, আপনি আমার বোনের মতো, আমরা আপনার কাছে আশা নিয়ে একটা জিনিস চাইতে আসছি। বলেন না কি জিনিস? আর তাছাড়া এই গরিবের ঘরে কি বা আছে আপনাদের দেবার? আছে বলে আসছি বোন, অনেক মূল্যবান জিনিস সেটা। আমাদের ঘরে এমন কোন জিনিস মূল্যবান আছে আমি তো জানি না, একটু খুলে বলবেন? আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন তাহলে বলতে পারি। আপনার ঘরের চাঁদটাকে আমার ছেলের বউ করে আমার ঘরে তুলতে চাই। এটা তো খুশির খবর, তবে বোন আমার তো তার মতো কোনো কিছুই নেই। আমাদের কিছু লাগবে না, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। শুধু আপনার চাঁদের টুকরো মেয়েটাকে আমার মেয়ে করতে চাই। আপনি কি দিতে রাজি আছেন? আমি আর কি বলবো, ওরা দুইজনে যদি রাজি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওরা রাজি আছে আর ওরা একে অপরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ের ডেটটা পরশু দিলে কেমন হয়? আপনার যা ভালো মনে হয়। ওনারা কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই যে পাঠক পাঠিকারা, উপহার ছাড়া কেউ বিয়ের দাওয়াত খেতে আসবেন না। কম করে হলেও আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ের জন্য একটা করে খেলা নিয়ে আসবেন। মজা করলাম একটু। ওইদিকে দেখি লজ্জায় জান্নাতের মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি জান্নাতের কাছে গেলাম আর কানে কানে বললাম, এই যে মিস, ও না, এখান থেকে তো মিসেস হয়ে গেছেন। বলেন। তাহলে বাসরাতে তো খুব জমবে। আমার বুঝি লজ্জা লাগে না? এখন যা লজ্জা পাওয়ার পেয়ে নাও, তোমার সব লজ্জা ওই রাতেই ভাঙাবো। আমি আর কিছু বললাম না। আবার এসে খাটে বসি আর শাশুড়িকে বলি, আন্টি আমার একটা আবদার, আশা করি রাখবেন। বাবা বলো। আন্টি আমি চাই আপনারা সবাই আমাদের বাসায় থাকবেন এখন থেকে, আর আপনার ছেলের পড়ার খরচ সব কিছু আমি চালাবো। না বাবা, তা হয় না। আন্টি আমি কিন্তু আপনার ছেলের মতো, আমার কথা রাখবেন। জান্নাতের আম্মু কিছু বলতে যাবে, তখনই আমার মা বলে উঠলো। আর কিছু বললো না, রাজি হয়ে গেল। আর এদিকে আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিল সব কিছু। আব্বু অনেক খুশি এটা শুনে। আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, সাথে জান্নাতের মা আর আমার ছোট শালাবাবুটাও আছে বাসায়। পৌঁছে গেলাম। আমি রুমে গিয়ে ঢুকে ওয়াশরুমে ঢুকবো, তখনই দেখি জান্নাত রুমে আসলো। আমি তাকে দেখে বললাম, কি হলো, তুমি ফ্রেশ না হয়ে রুমে চলে আসছো কেন? কেউ দেখলে কি ভাববে? কে আবার কি ভাববে? না মানে আমাদের তো এখনো হয়নি। মানে কি? মানে হচ্ছে। আমি কিছু না বলে সোজা গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরি। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, তাকে বুকের সাথে মিশিয়ে নেই। এখন কি ভাবতেছেন আপনারা, বাংলা সিনেমার মতো গান হবে? না না, হবে না, এখন আরও রোমান্টিক হবে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে আছি। জান্নাতের গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে লাগছে। আমার মনে একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই সেটা কাজে লাগাতে লাগলাম। আমি জান্নাতকে সুরসুরি দিচ্ছি, তখন জান্নাত আমাকে চিমটি দিল অনেক জোরে। আমি আহ করে উঠলাম। আমার আহ করার শব্দ শুনে জান্নাত বলল, এই তোমার ব্যথা লাগেনি তো? না লাগেনি।
সরি। কাছে এসো। না, যাও, ফ্রেশ হয়ে নাও, অনেক দুষ্টু হয়ে গেছো, আমি গেলাম। এই বলে জান্নাত চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নিচে যাব, তখনই ভাবলাম একটু জান্নাতের রুমে যাই, দেখি কী করতেছে মেয়েটা। যেভাবে সেই কাজ। চলে গেলাম জান্নাতের রুমে। গিয়ে দেখি দরজাটা খোলা। আমি ভেতরে গেলাম, গিয়ে কাউকে দেখতে পারছি না। আর একটু সামনে যেতেই পানির আওয়াজ আসতেছে। বুঝতে পারলাম জান্নাত ওয়াশরুমে। দেখি জান্নাত বাহির হচ্ছে। তখন আমি গিয়ে এক কোনায় লুকিয়ে পড়ি। আমি দেখতে লাগলাম জান্নাতকে। জান্নাত একটা টাওয়েল গায়ে দিয়ে বাহির হলো। আমি তো এই অবস্থায় তাকে দেখে আমার অবস্থা যায় যায়। দেখলাম জান্নাত চেঞ্জ করতেছে। আমি দেখতে লাগলাম। কি দেখছি এইগুলো ইতিহাস, আপনাদেরকে বলা যাবে না। জান্নাত অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তখন আমি গিয়ে পিছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমার এইভাবে জড়িয়ে ধরা দেখে জান্নাত চমকে গেল আর চিৎকার করতে যাবে। তখন আমি তার মুখটা চেপে ধরলাম আর বললাম, এই চেঁচেও না, আমি, দেখো আমাকে। তখনই জান্নাত পিছনে করে তাকিয়ে দেখে আমি। আমাকে দেখে আমার বুকে কিলকুশে মারতে লাগলো। আমি তাকে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম আর বললাম, আরে পাগলি, ভয় কেন পাও? এইভাবে কেউ আছে? অনেক ভয় পাইছি, কে না কে ভেবে। আচ্ছা, আর ভয় নেই, আমি তো আছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন আমার কি হতো? সেটা তখন দেখা যেত। তবে আমার এই পাগলিটির উপর যে চোখ তুলে তাকাবে, তার চোখ উঠিয়ে নেব। এইভাবে ভালোবাসবে তো সারা জীবন? যত বড় সমস্যাই হোক না কেন, আমাকে পর করে দিও না। হ্যাঁ পাগলি। দুইজন দুইজনের বুকের সাথে লেপ্টে আছি। কিছুক্ষণ নীরবতা বহন করলো আমাদের মাঝে। আমি জান্নাতকে বললাম, তোমার কোমরের নিচে যে তিলটা আছে না, ওইটা অনেক সুন্দর গো। জান্নাত আমাকে তার বুক থেকে সরিয়েই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে আর বলল, এই তুমি কি বলছো? কেন, কানে কি কম শোনো? তার মানে তুমি? জান্নাত গালে হাত রাখলো। আমি বললাম, কি হলো বলো। কিছু না। আরে বিয়ের পর তো সব কিছুই আমার, তখন তো সবই দেখবো। এটা না হয় আগে দেখে নিলাম। তাই বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে? শয়তান একটা। এই শয়তান দেখো অনেক শয়তানি করবে। কি শয়তানি করবে? যখন করবে তখন দেখবে। হয়েছে হয়েছে, বলতে হবে না, তা না হলে সবাই শুনে ফেলবে। এখন রুম থেকে যাও, কেউ দেখে ফেলবে, আর তখন বলবে বিয়ের আগে বউ পাগলা হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম আর নিচে গেলাম। তখন মা বলল, শোন, আজকে শপিংয়ে যাব, রেডি থাকিস। কখন যাবে? ঘন্টাখানিক পর গিয়ে জান্নাতকেও রেডি হতে বল, সময় নাই। আচ্ছা। তারপর আমি আবারও জান্নাতের কাছে গেলাম। আমাকে দেখে জান্নাত বলল, এটা কি হলো? এখনই তো গেলে, আবার কেন আসলা? কেন আসতে পারি না বুঝি? আচ্ছা চলে যাচ্ছি। আমি ঘুরে আসতে যাবো, তখনই জান্নাত আমার হাতটা ধরে ফেলে। আমি জান্নাতের দিকে ঘোরা মাত্রই আবারও চার ঠোঁট এক হয়ে যায়। আমি একটু অবাক হলাম, তার সাথে রেসপন্স দিতে লাগলাম। এভাবে কিছুক্ষণ কিস করার পর জান্নাত আমাকে ছেড়ে দেয়। রাগ করতে হয় নাকি? শয়তান একটা। কই রাগ করলাম, একটু ভাব নিলাম। আর ভাব নিছি জন্যই তো তোমার মিষ্টিটা পেলাম। আচ্ছা তোমাকে কি যেন বলতে আসছিলাম, কি যেন। কি বলবে বলো? আরে দাঁড়াও, মনে করে নেই। ও হ্যাঁ, শপিংয়ে যাব সবাই, আমাদের বিয়ের কেনাকাটার জন্য। তাই রেডি হতে বলার জন্য আসছিলাম। আচ্ছা। আমি রেডি হয়ে আসি, তুমি রেডি হও। তারপর আমি চলে আসলাম রেডি হতে। আমি গিয়ে রেডি হয়ে নিচে গেলাম। দেখতে দেখতে জান্নাতও রেডি হয়ে আসতেছে। দেখতে খুব সুন্দর লাগছে। কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিছে। সামনের দুই দিকে চুলগুলো বাতাসে দুলতেছে। এক কথায় অপরূপ। এই আপনারা আবার নজর দেবেন না আমার বউয়ের দিকে। তারপর সবাই রওনা দিলাম শপিং মলের উদ্দেশ্যে। বাসায় সবাই আসছে, জান্নাতের মা, ভাই, আমার মা বাবা, সবাইকে নিয়ে শপিং মলে ঢুকেই শপিং করতে ব্যস্ত। আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে শুনতে পেলাম কে আমাকে ডাকছে আমার নাম ধরে। তাই পেছনে ঘুরে দেখার জন্য মাথাটা ঘোরালাম। আমি তো দেখে অবাক। কেমন আছো? ভালো। কে আপনি? কি বলতেছো এসব তুমি? কি বলতেছি কানে যায় না আপনার? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? হ্যাঁ, তুমি আগের মতো নেই, অনেক পাল্টে গেছো, কেমন জানি হয়ে গেছো। আমি যেমন আছি তেমনই ভালো আছি। দেখতে তো পাচ্ছি। দেখলে জিজ্ঞাসা করতেছো কেন আবার? না এমনি। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? আপনি তো আমার সাথে কোনো খারাপ কিছু করেননি, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? যার জন্য তোমাকে আমি ঠকিয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে কথাই আছে যে যেমন করে তার কাছে তেমনি ফেরত আসে। আমার সাথেও তেমন হয়েছে। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। যাকে ভালোবাসি সে তো অন্য নৌকায় পা দিয়েছিল, এখন সে নৌকাটা ডুবে গেছে।
তো আমার কাছে আবার আসছেন। আর ক্ষমা তো সেদিনই করে দিছি। একটা কথা, ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের কাছে অভিযোগ রাখতে নেই। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? রিমা আমার হাত ধরে নিয়েছে। আমি এক ঝটকায় তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিলাম আর বললাম, আপনার তো সাহস কম না, আপনি আমার হাত ধরতেছেন? তুমি তো বলেছো ক্ষমা করে দিয়েছো, আর আপনি আপনি করে কথা কেন বলছো? ক্ষমা করে দিছি তার মানে এইটা না যে আপনার আমার হাত ধরার অধিকার দিছি, আর আমি অপরিচিত মানুষের সাথে আপনি করে বলি। তাহলে তুমি আমাকে এখনো ক্ষমা করোনি? আবার একই কথা বলতেছেন কেন? তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমাকে আপন করে নিতে, ঠিক আগের মতোই। আরে ক্ষমা করেছি এটা না যে আপনাকে আবারও আপন করব, আর আপনি আবারও বেইমানি করবেন। তাছাড়া তোমার জন্য আমি একটা নিষ্পাপ মেয়েকে কষ্ট দিতে পারবো না। ভালো থাকবেন, আর পারলে দ্বিতীয়বার কারোর সাথে এরকম করবেন না। জানেন তো, যা আপনি করবেন ঠিক তা আপনাকে প্রকৃতি ফিরিয়ে দেবে। রিমাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। আমি চলে আসলাম সেখান থেকে। এসে দেখি সবার শপিং করা শেষ। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতে জান্নাত বলল, মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে মার্কেটে কথা বলছো ওই মেয়েটা? ও, তাহলে তুমি দেখেছো? কে ওই মেয়ে? ওই হচ্ছে সেই মেয়ে যাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম, মানে রিমা। ও আচ্ছা। জানি না তুমি কি মনে করছো, তবে এটা ভেবো না যে আমি আবারও দ্বিতীয়বার এই ভুল করব। আমি তোমারই আছি আর তোমারই থাকবো। জান্নাত ছোট্ট একটা মুচকি হাসিতে চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম। এইভাবে দেখতে দেখতে আমার আর জান্নাতের বিয়ের দিনও চলে আসলো। বিয়েটাও হয়ে গেল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এটা তো আমার প্রথম বিয়ে। কি করব কিছুই বুঝতেছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই ঠেলে ঠুলে মরার ঘরে থুকু বাসর ঘরে ঢুকে দিল। আমি ঢুকে দরজাটা লক করে দিলাম। তারপর আস্তে আস্তে ওই খাটে থাকা মানুষটার কাছে যেতে লাগলাম। আমি গিয়ে খাটে বসলাম। জান্নাতিয়া বড় একটা গোমটাতে বসে আছে। আমাকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি জান্নাতকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এটা কি আমার বিয়ে করে বউ নাকি পার্লার থেকে আনা কোনো মেয়ে? বুঝতে পারতেছি না। আমি পার্লারে যাই নাই, ঘরেই সাচ্ছি। আসলে জান্নাতকে দেখতে অনেক সুন্দরী, ওকে রাগানোর জন্য এটা বললাম। আমি জান্নাতকে খাটে বসালাম, তারপর বললাম, আচ্ছা এখন কি করব? আমি জানি না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ি। এটা বলতেই দেরি, আর জান্নাত তখনই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওই ছাগল, বাসর ঘরে কি মানুষ ঘুমায়? তাহলে কি করে? আমি তো জানি না। ওরে আমার সোনাটা, বোঝাচ্ছি কি করে। এ বলে জান্নাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। জান্নাত আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দিল। আমি বাধা দিলাম না, মজা নিতে লাগলাম ওর ঠোঁটের। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল সাগরে। এগুলো থাক, এগুলো আর বলা যাবে না। যদি আপনারা জানতে চান তাহলে বিয়ে করে নেন, তাহলেই জানবেন। আমাদের বিয়ের পর আমাদের সংসারটা অনেক ভালোই কাটছিল। দেখতে দেখতে পার হয়ে যায় 3টি বছর। একদিন আমি অফিস করে বাসায় আসলাম। তখনই তাসফিয়া বলল, পাপা পাপা আমার তলে তুই। এই তো আম্মু, তোমার চকলেট, এই নাও। তখন জান্নাত বলল, আরো বেশি করে চকলেট খাওয়াও, যাতে করে আমার মেয়েটার দাঁত নষ্ট হয়। আরে ও এখনো ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। এটা বলে আমি রুমে গেলাম ফ্রেশ হতে। ও, তাসফিয়ার কথা তো বলা হয়নি আপনাদের। চলুন ফ্রেশ হওয়ার ফাঁকে ওর পরিচয়টা দিয়ে দিই। তাসফিয়া হচ্ছে আমার মেয়ে। একটু একটু কথা বলতে জানে, দেখতে একদম ওর মার মতো হয়েছে। আর আমি বাবার কোম্পানি সামলাই এখন। বাবার কোম্পানিতে যায় না, এখন সব দায়িত্ব আমাকেই দিয়ে দিছে। আমি ফ্রেশ হয়ে বাইরে হলাম। শুনতে পেলাম জান্নাত ডাকতেছে খাবার খেতে, তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে আমি আর আমার মেয়েকে নিয়ে রুমে আসি। জান্নাতও আসবে সব কাজ শেষ করে। আমি আমার মেয়ের সাথে দুষ্টুমি করতেছি, তখন দেখলাম জান্নাত আসলো। এসে বলল, বাপ বেটি মিলে কি কথা বলতেছে? আমার মেয়ে বলতেছে ওর নাকি একটা ভাই লাগবে। এই তোমার কি লজ্জা শরম নেই? মেয়ের সামনে এগুলো বলতেছো? ও কি বুঝতেছে? আচ্ছা বাদ দাও, কাছে আসো। কতদিন ভালোভাবে কাছে পাই না। এই ফাজিল, মেয়ে আছে দেখতে পাচ্ছ না? ও ঘুমাক তারপর। কি আর করবো বলেন। তাসফিয়াকে ঘুম পাড়ালাম আর জান্নাতকে আমার কাছে আনলাম আর বললাম, এই কতদিন ভালোভাবে আদর খাই না, আজকে সব মিটিয়ে নেব। তারপর চলে গেলাম তাসফিয়ার জন্য একটা ভাই আনার জন্য মিশনে। আর আবারও হারিয়ে গেলাম নতুনভাবে ভালোবাসার সাগরে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করবেন। পরের গল্পে তৈরি থাকবেন। দেখা হবে নতুন গল্পে। টাটা, আল্লাহ হাফিজ। যা করার তাড়াতাড়ি করেন, আধা ঘন্টা হয়ে গেছে। এসে বসে আছেন, যদি কিছু না করেন তাহলে তো টাকা পাবো না।
টাকার টেনশন করবেন না আপনি। আমি টাকা দিয়ে ঢুকেছি, 2 ঘন্টার জন্য 5,000 দিয়েছি। তাহলে কিছু করতেছেন না কেন? আসলে কোনোদিন এখানে আসেনি তো, আর আমার কিছু করারও ইচ্ছে নেই। তাহলে টাকা দিয়ে এখানে বসে শুধু শুধু সময়টা নষ্ট করতেছেন কেন? এমনি। আচ্ছা, আপনি কি কিছু করবেন না? মনে হয় লজ্জা পাচ্ছেন। আচ্ছা, আমি নিজে করতেছি। মেয়েটা দেখতে একদম অপূর্ব রূপ। মেয়েটা যখনই তার কাপড় খুলতে যাবে তখন আমি তাকে বললাম, এইসব খুলতেছেন কেন? বারে, যে কাজের জন্য আসছেন সে কাজটা করবেন না? না, আমি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে চাই, এগুলো না। এই যে শুনুন, এটা পার্ক না যে প্রেমিকাকে নিয়ে গল্প করবেন। এটা পতিতালয়, যা করার শরীর দিয়ে করতে হয়, বুঝছেন? আপনাকে তো বলেছি আমার এগুলো ভালো লাগতেছে না। তাহলে টাকা দিয়ে এখানে আসছেন কেন? সে একটা লম্বা কাহিনী। কিরকম কাহিনী আবার? শুনবেন বললে? আপনার যেহেতু কিছু করার ইচ্ছে নেই, গল্প করার ইচ্ছে থাকলে আপনার গল্পটা শুনি। বলবো। আগে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞেস করতে চান? আপনার নাম কি? আমার নাম বেশ্যা, সবাই এটা বলেই ডাকে। এটা জানতে চাইনি, আমি আপনার রিয়েল নামটা জানতে চাই। কি বা হবে জেনে? কিছু তো হবে না, তবে বড় আগ্রহ নিয়ে নামটা জানতে চেয়েছিলাম। ও, আমার নাম জান্নাত রহমান। আপনার? তাহিনা আহমেদ। আপনার নামটা বেশ সুন্দর। আপনারটাও। তবে আপনার নামের সাথে কাজটার মিল নেই। তাই তো প্রথমে বলতে চাইনি। আসলে আপনি এরকম ভাবে নেবেন না, সরি। আমরা বেশ্যা, সরি বলার কিছু নাই। আমরা তো আপনাদের পুরুষ মানুষের তৃপ্তি মেটানোর জন্য সীমাবদ্ধ। এরকম করে বলেন কেন? আপনারা কি মানুষ নন? মানুষ, তবে পার্থক্য আছে। বুঝলাম। আপনার সাথে কথাই পারা যাবে না। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি তাহিনা আহমেদ, বাবা মার একমাত্র ছেলে। বাবার ছোট্ট একটা কোম্পানি আছে, ওটা আমি দেখাশোনা করি। মা গৃহিণী। আর এতক্ষণ থেকে যার সাথে কথা বলছি আপনারা তো দেখতেই পেলেন। ভাবতেছেন আমি পতিতালয় কেন? তাহলে গল্পের সাথে থাকেন, জানতে পারবেন। এত পুরুষের সাথে রাত কাটিয়েছি, কিন্তু কেউ কোনোদিন আপনি করে কথা বলেনি। কেউ তুই তুকারি করতো, আর কেউ কেউ তো বেশ্যা, বাজারের মেয়ে এইগুলো বলতো। কিন্তু আজকে প্রথম কেউ এত সম্মান দিয়ে কথা বলতেছে, অবাক করা বিষয়। দেখুন, সব কিছু যেমন এক নয়, তেমনি সব মানুষই এক নয়। সবাইকে এক চোখে দেখাটা ভুল। আচ্ছা, আপনি শুধু শুধু এখানে বসে টাকা নষ্ট করতেছেন কেন? কিছু তো করতেছেন না। করতেছি তো। কি করতেছেন? এই যে আপনার সাথে গল্প। তবে গল্প করার জন্য তো বন্ধুরা থাকে, কিন্তু আপনি গল্প করতে বেশ্যাখানায় আসছেন। সেটার কারণ আছে। তাই? কি কারণ? যদি বেয়াদবি না ধরেন তাহলে জানতে পারি। হ্যাঁ, কেন নয়। তবে আগে আপনার ব্যাপারে কিছু জানতে চাই, তারপর। ও আচ্ছা, কি জানতে চান? আপনাকে দেখে আপনার কথাবার্তা শুনে লাগতেছে আপনি শিক্ষিত। কথাবার্তা শুনলে কি শিক্ষিত মনে হয়? না, তবে আমার মন বলে। আমি ইন্টার শেষ করছি, তবে পরিবারের অভাবের কারণে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি। কেন? আমি আমার পরিবারের বড় মেয়ে। যখন আমি এসএসসি শেষ করে কলেজে উঠি তখন বাবা মারা যান। ছোট্ট একটা ভাই আছে, ক্লাস 5-এ উঠেছে এইবার। বাবা মারা যাওয়ার পর ঠেলে ঠুলে ইন্টার শেষ করি। তার ভিতরে মা অনেক অসুস্থ হয়ে পড়ে। এই কথাগুলো বলে একটু থামলো, একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। মা অসুস্থ হয়, পরিবারের খরচ বেড়ে যায়। আগে তো আমি টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে চলে যেত, কিন্তু মার অসুস্থতার কারণ আমি টিউশনি করে যা পেতাম সেগুলো দিয়ে হতো না। তাছাড়া ছোট্ট ভাইয়ের লেখাপড়াটাও তো করাতে পারতাম না। তাই চারদিক দিয়ে জব খুঁজতে থাকি। অনেকগুলো কোম্পানিতে গেছি, কিন্তু এই সমাজ তো ঘুষে ভরা। ঘুষ দিতে পারলে নাকি চাকরি হবে। আমি তখন নিরাশ হয়ে পড়ি। আমি পরিবারের বড় মেয়ে, তাই সব দায়িত্ব এসে আমার উপর পড়লো। তখন কি করব মাথায় আসতেছিল না। কিছুদিন পর একটা চাকরি পাই ছোট্ট একটা কোম্পানিতে। তবে সেই সুখ বেশি দিন সইল না। সেই কোম্পানির বসের নজর পড়ে আমার উপর। প্রতিদিন তার কেবিনে ডেকে আমার সবখানে। জান্নাত কিছু বলতেছে না, শুধু কান্না করতেছে। কি হয়েছে? কান্না করেন কেন? কান্না করবেন না। তারপর কি হয়েছে বলুন। বস আমাকে আজে বাজে কথা বলতো। আমি নাকি তার সাথে রাত কাটালে আমার বেতন বাড়িয়ে দেবে, কিন্তু আমি তখন রাজি হইনি। বস যখন একদিন বেশি বাড়াবাড়ি করতেছিল তখন আমি ওনাকে থাপ্পড় মারি আর বলি আমি রাস্তার মেয়ে না। এটা বলে চলে আসি। এইদিকে মায়ের অসুখ বেড়ে যাচ্ছে, হাতে তেমন টাকা পয়সা নেই। তখন আমি নিরুপায় ছিলাম। কি করব? কোথায় গেলে মায়ের জন্য চিকিৎসার টাকা জোগাড় করব? এগুলো ভাবি। আমি তো মেয়ে, কে দিবে কাজ? কোথায় পাবো এত টাকা? এগুলো ভাবতে ভাবতে সেই রাতে আর ঘুম হয়নি। সকালে বাহির হই নতুন জব খোঁজার জন্য, কিন্তু আমি ব্যর্থ হই।
তবে আবারও সেই কথাগুলো, রাত কাটানো। আমি বাসায় এসে অনেক কান্নাকাটি করি সেদিন। আর ভেবে দেখলাম এই ছাড়া আমার কোনো উপায় নাই মায়ের চিকিৎসার জন্য, পরিবার চালানোর জন্য। তাই এই পথটা বেছে নিয়েছি। একটা কথা কি জানেন, এই সমাজটা দেহের পাগল। দেহ বিলিয়ে দিলে সব মিলে। আপনি বলুন আমি কি খারাপ? খারাপ পথ বেছে নিয়েছি। আমি চুপ করেই থাকি, কারণ কি উত্তর দেব। আসলেই তো তার কথা ঠিক। আমার চোখ জোড়া ভিজে গেছে। জান্নাতের প্রতি কেমন যেন ভালো লাগে কাজ করছে। আমি চুপ থাকাতেই জান্নাত বলল, কি হলো, চুপ করে আছেন যে? আচ্ছা, আপনার গল্পটা তো বললেন না। হ্যাঁ শুনুন তাহলে। তখনই দরজায় কে যেন টোকা দিল আর বলল সময় শেষ। তখন জান্নাত বলল, ইস, আপনার 2 ঘন্টা তো শেষ হয়ে গেছে আমার কথাগুলো বলতে বলতে। আপনার কথাগুলো শোনা হয়নি। সমস্যা নেই, কাল আবার আসবো। কাল কি আবার গল্প করতে আসবেন নাকি? হুম। শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে আপনার। কেন নষ্ট হবে? এই যে টাকাগুলো দিয়ে আসবে, অথচ কিছুই করবেন না। হ্যাঁ তা ঠিক, তবে বন্ধু হিসেবে তো আসতে পারি আমি। না হয় বন্ধুর জন্য টাকা খরচ করে গল্প করতে আসবো। বেশার আবার বন্ধু, হাসালেন। কেন, আপনি কি মানুষ না? জান্নাত কিছু বলতে যাবে, তখনই আবার ওদের লিডার এসে বলল, এই যে এটা গল্প করার জায়গা না। টাকা দিয়ে যতক্ষণের জন্য নিছেন ততক্ষণই, বুঝলেন বাবু? আমি আর কিছু বললাম না। জান্নাতকে আসার সময় বলে আসলাম কাল আবার আসবো। এই বলে চলে আসি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে যাই। আসার সময় 3 প্যাকেট সিগারেট নিয়ে আসছি। আনমনে একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছি। তখন মা আসলো আর বলল, বাবা, তোর কি হয়েছে? বাবা, তুই এরকম করছিস কেন? মা যাও তো, আমার কিছু ভালো লাগতেছে না, তুমি যাও। মা আর কিছুই বললো না, চলে গেল কান্না করতে করতে। আমি মনে মনে ভাবি, রিমা আমার সাথে এমনটা না করলেও পারত। কি করেছি আমি, যার জন্য সে আমাকে ছেড়ে চলে গেল? এগুলোই ভাবছি আর নীরবে কান্না করছি। কখন যে ঘুমিয়ে গেছি মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যাই। তখন মা নাস্তা খেতে ডাক দেয়। আমি চুপচাপ নাস্তার টেবিলে বসে পড়ি। মা নাস্তা দিতে দিতে বলল, বাবা, তোর কি হয়েছে বলবি? তোর এমন অবস্থা আর আমার সহ্য হচ্ছে না। বল না বাবা, কি হয়েছে তোর? তখন আমি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমার কান্না করে দেখে মা আর কিছুই বলল না, শুধু একটা কথাই বলল, বাবা, তুই আমাদের একমাত্র ছেলে। তোর জন্য আমরা আর কোনো সন্তান নিইনি। তুই যদি এমন করিস তাহলে আমরা বাঁচব কি করে? আমরা মরে যাব বাবা। আমি তোর মা, আমি সব বুঝি। এই বয়সে এইগুলো হয়, তাই ভেঙে পড়তে নেই। আমি শুধু হ্যাঁ বলে সম্মতি দিই। নাস্তা করে একটু বাহির হলাম, কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ বাইরে হাঁটার পর আবার বাসায় আসি। দুপুরে খাবার খেয়ে একটু ঘুমাই। ঘুম থেকে উঠতে উঠতে 4টা, 4:30 বেজে গেল। তখন মনে পড়লো আমি তো জান্নাতকে কথা দিছি আজকে যাব, তাই ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে চলে আসি। তখন তাদের লিডার বলল, ওহো মির্জা, আজকেও আবার আসলেন? হুম। বুঝি, এখনো তো এইগুলো করার সময়। তো কন, পাখিটাকে নিবেন আজ? আমি জান্নাতের কথা বলি আর টাকা দিয়ে ভেতরে যাই। জান্নাত আমাকে দেখিয়ে বলল, আপনি সত্যি সত্যি আজকেও আসলে? কেন, অন্য কাউকে আশা করেছেন মনে হয়? কতজনই তো আসে রোজ, কার আবার আশা করব? আমি কিছু বলতে পারছি না, কি বার বলবো। তার কথাটা তো ঠিক, তাই চুপ করে আছি। তখন সে আবার বলল, কি হলো, চুপ করে আছেন? না এমনি। মন খারাপ নাকি আপনার? আরে না। মিথ্যা বলেন কেন? হ্যাঁ একটু। ও, তো আমি কি মনটা ভালো করতে পারবো আপনার? কি জানি, দেখেন আমরা একে অপরের সাথে অনেক কথা বলি। কথার মাঝখানে জান্নাত বলে উঠল, আচ্ছা, আপনি তো এখনো আপনার কাহিনীটা বলেননি। শুনবেন? শোনার জন্য তো মনটা ব্যাকুল হয়ে আছে সে কবে থেকে। তারপর আমি বলা শুরু করলাম। আমি ইন্টার প্রথম বর্ষের ছাত্র। কলেজের গেট দিয়ে ঢুকেই কিছু দূর যেতেই একটা মেয়ে এসে কষে একটা থাপ্পড় দেয় আমার গালে। আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকি হাবলার মতো, কিছু বলি না। মেয়েটা দেখতে বেশ খুব সুন্দরী, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সাথে কি ঘটছে কোনো কিছুই মাথায় নেই, শুধু মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে আমার গায়ে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করলো, এই যে ভাই, আপনাকে মারল আর আপনি মেয়েটার দিকে তাকিয়েছেন কেন এইভাবে? আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে ভাই? আমি জিসান, ইন্টার প্রথম বর্ষে। আপনি? আমি তাহিনা আহমেদ, নতুন আসছি। আপনার মতো ইন্টার প্রথম বর্ষে। ও, তাহলে তো আমরা একই ক্লাসের। তুমি করে বলতে সমস্যা নাই তাহলে। আমরা যখন একই বর্ষে পড়ি তাহলে ঠিক আছে। আমি নতুন, ফ্রেন্ড বানাতে পছন্দ করি। তুমি কি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ, কেন নয়? তাহলে আজকে থেকে আমরা ফ্রেন্ড।
না, আজকে থেকে না, তাহলে? এখন থেকে। ও, আমি তো মনে করেছি। কি মনে করছো? না কিছু না, চলো ক্লাসে যাই। জিসান আছে, তাই আর ক্লাস নিতে সমস্যা হলো না, সে নিয়ে গেল। আমি ব্যাগ রেখে টেবিলে বসলাম। বসতে বসতে তাকে বললাম, আচ্ছা জিসান, ওই মেয়েটা কে? কোন মেয়ে দোস্ত? আরে ওই মেয়ে। কোন মেয়ের কথা বলতেছো? ও আচ্ছা, বলতে লজ্জা লাগতেছে তোমাকে? থাপ্পড় মারছে ওই মেয়ে? এই কথা বলে জিসান অট্ট হাসি দিল। হাসতে হাসতে মনে হয় শহীদ হয়ে যাবে আজ। আমি তাকে বললাম, আরে বেটা হাসি থামাও, কি এসে বলো। বলতেছি, আর একটু হেসে নাও। দূর, আর বলার দরকার নেই। আরে ভাই রাগো কেন? আচ্ছা বলতেছি। বলো কে ওই মেয়ে? ও, এই কলেজের সভাপতির মেয়ে, অনেক তেজ ভাই, একটু অহংকারী টাইপের। নাম রিমা, এইটুকু জানি। বুঝলাম, তবে সে আমাকে এসে থাপ্পড় কেন মারলো? তা তো বলতে পারবো না, তুমি হয়তো ওর সাথে কোনো খারাপ বিয়ে করছো তাই। আর আমি তোকে চিনিও না, জানিও না, এমনকি আজকে প্রথম দেখলাম। ওর সাথে খারাপ কি করব আমি? তাহলে তো বুঝতে পারছি না কেন মারলো। হ্যাঁ, জানতে হবে আমাকে সে থাপ্পড় মারলো কেন। কি করবে তুমি? আর একটা সাজেশন দেই, তুমি ওর কাছে আর যেও না, খুব খারাপ। তাতে কি? ও যদি খারাপ হয় তাহলে আমি তার থেকে ডাবল খারাপ হব। কিছুক্ষণ পর ক্লাস শুরু হলো। ক্লাস শেষ করার পরে জিসানের যত বন্ধু আছে সবার সাথে পরিচয় করিয়ে দিছে। পরিচয় পর্ব শেষ করে আমি জিসানকে ডেকে বললাম, জিসান চলো ওই মেয়েটার কাছে যাই। কোন মেয়ে? আরে হাদারাম, ওই সভাপতি মেয়েটার কাছে। ও রিমা। কোন রিমা রে? আরে ওই মেয়েটার নাম রিমা। আগে বলো নাই কেন? তুমি তো নাম জিজ্ঞেস করো নাই তাই। শালা এখনো তো জিজ্ঞাসা করিনি। তবে মেয়েটা যে এরকম অপূর্ব তেমনি তার নামটাও দারুণ। ওহ মামা, প্রেমের রোগে ধরেছে নাকি তোমাকে? হ্যাঁ মামা, মেয়েটা কে? খুব ভালো লাগলো, তবে আগে জানতে হবে আমার, ও আমাকে থাপ্পড় কেন মারলো। তাহলে চলো। তারপর ক্যান্টিনে আসলাম। এসে মেয়েটাকে খুঁজি। অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সে তার বান্ধবীদের সাথে একপাশে আড্ডা দিচ্ছে। আমি রিমার কাছে যেতেই কষি একটা থাপ্পড় দেই। থাপ্পড়টা এত জোরে দেই যে সবাই হাওয়া হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার থাপ্পড় খেয়ে রিমা যখন আমাকে থাপ্পড় মারতে যাবে তখন আমি তার হাতটা ধরে নেই আর বললাম, এই যে শোনেন, এটা সরকারি গাল না যে থাপ্পড় মারবেন। আর হ্যাঁ, আপনাকে থাপ্পড় দিলাম কেন জানেন? আমি কলেজে ঢোকা মাত্র আপনি আমাকে সে থাপ্পড় দিয়ে চলে গেছেন, আর এটা হলো তার হিসাব। তুই আমাকে চিনিস? আরে আপনি আবার কোন ক্ষেতের মোলা? আর সুন্দরভাবে কথা বলুন, না হলে আমিও জানি কিভাবে ঠিক করতে হয়। তোকে আজকে আমি কলেজ ছাড়া করব, তুই আমাকে চিনিস না। তুই আমার একটা ভালো বাঁকা করতে পারবি না, যা। আর হ্যাঁ, তোকে আমি চিনি কি করব? তুই কলেজের সভাপতির মেয়ে আমি জানি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখি তুই কি করতে পারিস। তখনই রিমা হনহন করে সেখান থেকে চলে যায়। আর জিসান আমাকে বলে, আরে বেটা তুমি এটা কি করলা? তোমাকে তো সে ছাড়বে না। তুমি টেনশন নিও না, কিচ্ছু করতে পারবে না। জিসান আর কিছু বললো না। দুজনে সেখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। জিসান জিসানের মতো চলে গেল, আমি আমার মতো চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, কিছু খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠেই একটু ঘুরতে বাহির হই। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। মা খেতে ডাকলো। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙি করে অ্যালার্ম বন্ধ করে ফ্রেশ হয়ে নিয়ে কিছু খেয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে ঢুকবো তখনই কিছু লোক এসে আমার পেছন থেকে মারতে শুরু করে। আমার মাথায় তো জোরে বাড়ি দেওয়ার কারণে আমি বসে পড়ি। বসা থেকে উঠতেই পারছি না। তখনই দেখলাম রিমা আসলো আর ফিলফিল করে হেসে বলল, কি রে ওঠ। ও তুই তো উঠতে পারবি না, ও বেচারা। তুই? আমি। তাহলে চিনতে পারছিস? আমি তো মনে করেছি চিনতে পারবি না, বলেছিলাম না আমার সাথে লাগিস না। এখন বুঝতেছিস আমি কি? কেউ তোকে সাহায্য করতে আসবে না, এই কলেজে আমি যা বলি সেটাই হয়। রিমার কথা শুনে আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না। আমি বসা থেকে উঠে সবাইকে মারতে লাগলাম। আমার খেয়াল নাই যে আমার মাথায় আঘাত পেয়েছি, কারণ তখন আমার তীব্র রাগ উঠেছে। সেই কারণে এক এক করে সবগুলোকে পেটাই। তারা 4 থেকে 5 জন হবে। একজনকে তেমনভাবে পিটাইছি, সে যদি আমার কোনো দিন সামনাসামনি হয় তাহলে আর দাঁড়াবে না আমার সামনে। রিমা এগুলো দেখেই সেও পালালো সেখান থেকে। আমি অজ্ঞান হয়ে পড়ি। চোখ খুলতে নিজেকে আবিষ্কার করি হসপিটালের বেডে। পাশে দেখি মা বসে আছে, মাথায় হাত রেখে। আমি মার দিকে তাকালাম। মা আমার চোখ খোলা দেখে ডাক্তারকে ডাক দিল। আর ডাক্তার আসলো, এসে বলল, এখন ঠিক আছে, মাথায় একটু আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে পড়েছে।
আপনারা চাইলে ওনাকে আজকেই বাসায় নিয়ে যেতে পারেন, আর আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওইগুলো 1 সপ্তাহ খাওয়াবেন। ডক্টর এইগুলো বললে বাহির হয়ে চলে যায়। ডাক্তার বাহির হওয়ার পর মা বলল, বাবা, তোর এই অবস্থা কে করেছে? বাদ দাও তো মা। বল তুই, কে করেছে এই অবস্থা? তোর বাবাকে বলে শায়েস্তা করব। আরে মা, বাবাকে বলার দরকার নেই। কলেজে আন্দোলন চলছিল কি নিয়ে জানো, আমি সেইখানে যাই দেখতে, আর কে যেন মাথায় বাড়ি মারছে। অন্য কাউকে মারতে কি আমার মাথায় পড়েছে। তুই দেখছস ওইখানে ঝামেলা হচ্ছে, তাহলে যাওয়ার দরকার কি ছিল? মা, একটু দেখতে গিয়েছিলাম যে কি হচ্ছিল। মা আর কিছু বললো না, আমাকে বিকালবেলা ছেড়ে দেয়। আমি বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে চলে যায় 1 সপ্তাহ। আর হ্যাঁ, জিচান আসছিল আমার বাসায় আমাকে দেখতে, আর একটু হলে তো মাকে সব বলেই দিত। ভাগ্যিস আমি ইশারা করেছিলাম না বলতে। আজকে কলেজে যাব। সকালে নাস্তা করে বাইর হলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে জিসানের সাথে দেখা হয়। তখন জিসান বলল, দোস্ত, তোকে রিমা ডাকছিল, সে বলেছে তোর সাথে নাকি কিছু কথা বলবে। ও হ্যাঁ, জিসানের আমি এখন অনেক ক্লোজড হয়ে গেছি। আমার সাথে কি কথা আবার? গেলে জানতে পারবি, আমি তো জানি না। আমি আর কিছু বললাম না। দুজনে ক্লাসরুম থেকে ক্লাস শেষ করে ক্যান্টিনে যাই রিমার সাথে দেখা করতে। গিয়ে দেখি সে তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে কাছে আসলো আর বলল, কি করে যে বলি বুঝতে পারছিস না। কি বলবেন আর, সেদিন তো আমাকে মার খেয়ে আপনার ভালোই লাগলো। এখন কি করার ইচ্ছা আছে বলেন, আমি আপনার সেই ইচ্ছেটা পূরণ করে দিচ্ছি। ছি ছি ছি, এগুলো কেন বলতেছেন? তাহলে কি বলবো? কিছু তো বলার জন্য রাখেনি। ওই দিনের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আপনার সাথে ঘটে যাওয়ার পর থেকে আমি অস্থির হয়ে পড়ি। কোনো দিন কারোর জন্য এমন হয়নি। সত্যি আমি ওই দিনের জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি রিমার কথা শুনে বোকার মতো দাঁড়িয়ে আছি। তখন জিসানকে বললাম, এই জিসান, আমাকে একটা চিমটি দিত। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি সত্যি? আমি বলা মাত্রই জিসান এমনভাবে চিমটি দিল, আমি চেঁচিয়ে উঠলাম। আমাদের এই কাণ্ড দেখে রিমা বলল, সত্যি বলতেছেন আপনি? হ্যাঁ, তাহলে তো ভালো। আচ্ছা, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না। যার ভিতরে এত অহংকার জেদ, সে আমার কাছে ক্ষমা চাচ্ছে, এটা তো মানতে পারছি না আমি। আমি অহংকারী সবাই বলে। আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তা না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা যান, ক্ষমা করে দিলাম। বললেই হলো নাকি? আমি কি করে বিশ্বাস করব আমাকে ক্ষমা করেছেন? আরে আজব, আপনি আপনার ভুলটা বুঝে ক্ষমা চাচ্ছেন, এতে বিশ্বাস করার বা না করার কি আছে? আছে তো। কি আছে? আমি জানি আপনি ক্ষমা করেননি আমাকে। আরে ভাই, সত্যি আমি আপনাকে ক্ষমা করে দিছি, কি করে বোঝাই? তাহলে ফ্রেন্ড হবেন? যদি ফ্রেন্ড হন তাহলে মনে করব ক্ষমা করেছেন। আরে এটা কিরকম লজিক? ও মা, আমি কি লজিক দিচ্ছি নাকি আপনার লজিক মনে হলো? আচ্ছা বাদ দেন, আমি যাই এখন। আমার আনসারটা তো দিলেন না। কিসের আনসার? ও মা, আপনি তো দেখি ভুলুক টাইপের মানুষ। এখন বললাম আর বলা মাত্র ভুলে গেছেন। আচ্ছা আমি যাই, পরে জানাবো, লেট হয়ে যাচ্ছে আমার। এই যে শোনেন বলছি। আমি আর কোনো কিছু না বলেই, কিছু না শুনে চলে আসলাম। প্রতিদিনের মতো জিসানের বাসায় চলে গেল। আমি আমার বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। প্রতিদিনের মতো এসে ঘুম দিলাম। একটা আজানের শব্দে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে কিছু নাস্তা করে নিলাম। খেয়ে দিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ ফোন টিপি, আর কিছুক্ষণ পড়ি। এইভাবে পার হলো রাতটা। সকালে মার ডাকে ঘুম ভাঙে। মা বলল, এই যে নবাবের ছেলে, আর কত ঘুমাবি? কলেজে যাবি কখন? হ্যাঁ মা, উঠতেছি। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিছু খেলাম না, অনেক দেরি হয়ে গেছে, তাই অমনি কলেজে চলে আসলাম। আসতে দেখি রিমাকে। রিমা মনে হয় কারো জন্য অপেক্ষা করছিল। আমি তার পাশ কাটিয়ে চলে যাব, এমন সময় সে বলল, এইটা কি হলো? আমি আপনার জন্য ওয়েট করতেছি আর আপনি আমার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আমাকে বলতেছেন কথাগুলো? না, ভূতকে বললাম। ও আচ্ছা, তাহলে আমি যাই। আরে আজব, কিরকম ছেলে আপনি? কিরকম? আমি তো জানি না, বলেন তো আমি কিরকম? থাক, ভালো লাগে না। তো আমি কি করব? বসে বসে কাজে খুঁজবো? আপনি তো অনেক ফাজিল। তো না, কিছু না। হ্যাঁ ভালো। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার জন্য। দেরি হলো কেন আজকে আপনার? ঘুম থেকে উঠতে পারিনি তাই। আচ্ছা, আমার জন্য কেন দাঁড়িয়েছিলেন? আপনি তো বলছেন কালকে আনসার দেবেন, তাই এটা শোনার জন্য অপেক্ষা ছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আমি যদি অ্যান্সারটার উত্তর না বলি তখন কি করবেন? আপনি যদি ফ্রেন্ড হতে না চান তাহলে তো আমি জোর করতে পারবো না। গুড। হ্যাঁ, এটা ঠিক। আমি অহংকারী, কিন্তু বিশ্বাস করেন আমি চাই আপনার মতো মানুষের সাথে থেকে আমার অহংকারটা দূরে ঠেলতে।
হুম। আচ্ছা, আমি তাহলে যাই। কই যাবেন? উত্তরটাও নিয়ে যান। আরপিতা বললেন, হবেন না। ওরে শালার, আমি কখন বললাম এটা? আমি কি বলছি ভেবে দেখেন। জানি আপনি বলবেন, আপনি হয়তো না করবেন। ঠিক। আমি তো বলি নেই যে হব না। জানি হবেনও না, কারণ আমার ভেতরে অহংকারে ভরা। আচ্ছা বাদ দেন তো। আচ্ছা আমি রাজি, আপনার একটু টেস্ট করে দেখতেছিলাম। সত্যি বলছেন? আপনি আমার ফ্রেন্ড হবেন? এটা শুনে রিমা অনেক পরিমাণ খুশি হয়। এইভাবে কাটতে থাকে দিনগুলো। 3 মাস পর রিমা আমাকে প্রপোজ করে কলেজে সবার সামনে। আমি রাজি না হয়ে পারলাম না। আমি জানি সে আমাকে ভালোবাসে। দেখতে দেখতে 2টা বছর পারও হয়ে যায়। এর মাঝে রিমাকে আমি অনেক ভালোবেসে ফেলি। কিন্তু রিমা ইদানিং আমাকে ইগনোর করতে শুরু করেছে। আমার এগুলো ভালো লাগতেছে না। হঠাৎ আমার এক বন্ধু আমার কাছে এসে বলতে লাগলো, দোস্ত, তোর কি রিমার সাথে কিছু হয়েছে? কেন, কি হবে? কিছু তো হয়নি। তাহলে রিমাকে দেখলাম অন্য ছেলের সাথে কোথায় যেন যাচ্ছে। কখন দেখলি? এই তো কিছুক্ষণ আগে একটা হোটেলের ভিতরে ঢুকতে দেখেছি। আচ্ছা চল তো দেখি কোন হোটেলে গেছে। আমি দেরি না করেই চলে আসলাম আমার বন্ধুর দেখানো হোটেলটায়। আমি গিয়ে সেই হোটেলের ম্যানেজারের সাথে কথা বললাম। ম্যানেজার আমাকে রুম নাম্বারটা বলে দিল। রিমা যে রুমে ঢুকেছে। আমি গিয়ে দেখলাম দরজা লক। তাই নক করলাম। একটা ছেলে এসে দরজা খুলে দিল। ছেলেটার মনে হয় গায়ে কোনো কাপড়ই নেই, শুধু মুখটাই দেখা যাচ্ছে। আমি কোনো কিছু না বলে রুমে প্রবেশ করলাম। রুমে প্রবেশ করতেই দেখি রিমা। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিমার শরীরে কোনো কাপড় নেই। আমাকে দেখে সে একটা চাদর জড়িয়ে নিল। আমি ভাবতে থাকলাম, যাকে এতটা ভালোবাসি সে এতটা নিচে কেমন করে নামলো। তার যদি এতই চাহিদাটা থাকতো আমাকে বলতো, আমি তাকে বিয়ে করে তার চাহিদা মেটাতাম। কেন করলো সে আমার সাথে এমন? আমি এগুলো ভাবছি আর 2 চোখ দিয়ে অজর ঝাড়ে পানি পড়ছে। তখন রিমা বলল, শোনো, আমাকে ক্ষমা করে দাও। সেটা বলতে আমি তার কাছে গিয়ে কষিয়ে আমি একটা থাপ্পড় মেরে দিলাম আর বললাম, তোদের মতো মেয়েদের কারণে আজ ভালোবাসা অপ্রমাণিত হচ্ছে। তোদের কারণে হেরে যাচ্ছে হাজারো বিশ্বাস, উঠে যাচ্ছে একজনের প্রতি আরেকজনের মায়া মমতা। কেন করলি তুই? তোকে কি আমি কম ভালোবেসেছিলাম? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোকে যদি আমি ক্ষমা করি তাহলে আমাকে ক্ষমা করবে না তারা, যারা হেরে গেছে তোদের মতো ছলনাময়ীর কাছে। তুই কোন মুখে ক্ষমা চাচ্ছিস? তুই তো বেশ্যাদের থেকেও খারাপ। আরে বেশ্যারা তো না চাইতে করেও টাকার জন্য এইসব করে, আর তুই কেন করলি? আরে তোর সাথে বেশ্যারা অনেক ভালো। আসলে কথা আছে না, কুকুরের পেটে যেমন কি হজম হয় না, ঠিক তুইও তেমন। আমি এগুলো বলে আর দাঁড়ালাম না। সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। অনেক কান্না করতে লাগলাম। কান্না করতে করতে বলি, কেন এমন করলো আমার সাথে? তার পরের দিন ভাবলাম, কি এমন সুখ আছে যে আমি তাকে দিতে পারলাম না। তাই তার পরের দিনই ঠিক করি পতিতালয়ে আসবো। আর কি আর করার, বাকিগুলো তো আপনি জানেনই, আপনারাও তো সব জানেনই, তাই নতুন করে বললাম না। আমি খেয়াল করলাম জান্নাতের চোখে পানি টলমল করতেছে, কিন্তু কান্না করতে পারতেছে না। তারপর আমি তাকে বললাম, শুনলেন তো আমার কাহিনী? আসলে আমরা যাকে বেশি ভালোবাসি সে আমাদেরকে বেশি কষ্ট দেয়, না চাইতেও। একটা কথা কি জানেন, বিধাতা হয়তো আপনার জন্য ভালো কিছু রাখছে, তাই ভুল মানুষের কাছ থেকে সরিয়ে নিছে আপনাকে। হয়তো, তবে সে আমার জীবনে দ্বিতীয় নারী ছিল। আমার মায়ের পর যাকে নিয়ে ভাবনা ছিল হাজারো স্বপ্ন, সেই স্বপ্নগুলো কাছের গ্লাসের মতো ভেঙে যেতে দেরি করলো না। যা হয়েছে ভুলে গিয়ে নতুন করে স্বপ্ন সাজান। আপনি অনেক ভালো মনের মানুষ, আপনার সাথে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আমি কিছু বললাম না, ওর কথাগুলো শুনছি। এত সুন্দর করে কথা বলে সে। যদি জান্নাতের মতো কেউ একজন আমার জীবনে থাকতো। এই কথাগুলো ভাবতেছি, তখনই জান্নাত বলল, কি হলো, কি ভাবে না তো? না কিছু না। আচ্ছা আমি আপনাকে নাম ধরে ডাকতে পারি? এতদিন পর বলতেছেন নাম ধরে ডাকবেন কি না? হাসালেন। এখানে হাসির কি আছে শুনি? এই যে আপনি বললেন নাম ধরে ডাকতে পারি। তো কি হয়েছে? তাই হাসি পাইছে। আজব, হাসি পাওয়ার কি আছে? আপনার থেকে অনুমতি নিচ্ছি। শুনুন, আমরা বেশ্যা, আমাদের কাছ থেকে অনুমতি নিতে হয় না। যে যেরকম ইচ্ছা সেরকম ডাকে, আপনিও ডাকতে পারেন। আচ্ছা আপনাকে তো বলেছি, আর আপনি তো জানেন, তবুও কেন এটা বলেন? আপনি এই কাজে আসছেন কারণ আপনার পরিবারের সমস্যার কারণে। যদি কেউ এটা বিচার বিবরণা করে তাহলে আপনাকে কেউ দোষী করতে পারবে না। হতে পারে। আর কোনোদিন এই কথা বলবেন না। এই কথা বলতেই জিহ্বায় কামড় খেলাম একটা। আমার থেমে যাওয়া দেখে জান্নাত বলল, কি হলো, থামলেন কেন? বলেন আপনি কি? না কিছু না। আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল। বলেন কি কথা? আমি চাই
আর কিছু বলতে পারলাম না। দরজায় টোকা পড়লো, বুঝলাম আমার সময় শেষ। আমি জান্নাতকে বললাম আসার সময়, আচ্ছা আজকে যাই, কালকে আবারও আসবো, সব কিছু বলবো। আপনার অপেক্ষায় থাকবো। আমি চলে আসলাম বাসায়। বাসায় শেষে প্রতিদিনের মতো খাটে হেলান দিলাম, দিয়েই সিগারেট ধরালাম। তখনই জান্নাতের মায়া ভরা চেহারাটা ভেসে উঠল। আমি সিগারেট টান দিলাম না, ফেলে দিলাম। শুয়ে আছি আর ভাবছি, আচ্ছা আমি কি জান্নাতকে পছন্দ করতে শুরু করেছি? মেয়েটার প্রতি এত মায়া লাগতেছে। আচ্ছা তাহলে আমি কি তাকে ভালোবাসতে শুরু করেছি? মেয়েটার তো কোনো দোষ নেই, সে তো নিষ্পাপ, সে আমার কাছে পবিত্র। সে তো নিজ ইচ্ছে এগুলো করতেছে না, খারাপ সময়ের কারণে করতে বাধ্য হয়েছে। আচ্ছা আমি কাল যাব, দেখি তাকে বলে দেখব সে কি বলে। সে যদি আমার কথায় রাজি হয় তাহলে ভালোই হবে। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম থেকে উঠলাম সকাল 9টায়, ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। আর ভাবতেছি আজকে বাবার অফিসে যাব, সেখানে কিছু সময় কাটিয়ে জান্নাতের কাছে যাব। চলে আসলাম বাবার অফিসে। আমাকে সবাই দেখে সালাম দিতে লাগলো। আমি বাবার কেবিনে গেলাম। বাবা আমাকে দেখে বলল, আজকে সূর্য কোন দিকে উঠলো? কেন, কি হয়েছে? সূর্য তো প্রতিদিনই যেদিকে উঠে সেদিকে উঠেছে। তবে তোর সূর্যটা আজ কোন দিকে উঠলো রে বাবা? বাবা বাদ দাও তো এগুলো। যে ছেলেকে আমি নিজে বলে আনতে পারি না আমার অফিসে, সে আজ নিজে আসলো, এটা তো বলার কথা। আচ্ছা তাহলে চলে যাচ্ছি। আরে কই যাস? আরে তো রাগ করিস কেন? আচ্ছা কি জন্য আসছিস বল? না, এমনি আসলাম ঘুরতে। এত না ঘুরে নিজে তো চালাতে পারিস। না, তোমার অফিস তুমিই চালাও। দেখ বাবা, আমি তো আর ছোট হচ্ছি না, বুড়ো হচ্ছি, তাই তোকে সব দায়িত্ব দিয়ে আমি রেস্ট নিতে চাই, আর তোর জন্য একটা সুন্দর বউ আনতে চাই। রাখবি আমার কথাগুলো বাবা? হ্যাঁ, তবে একটা কথা। বল কি কথা? আমি চাই আরও কয়েকদিন পরে দায়িত্বটা নিতে, এখন না, সময় হলে আমি বলবো। ঠিক আছে, তোর সময় লাগলে সময় নে, তবে একটু তাড়াতাড়ি। আমি সব কিছু তোর হাতে তুলে দিতে চাই। তুই আমার বংশের একমাত্র আলো। আশা করি তুই আমার কোম্পানিটা অনেক উঁচুতে নিয়ে যাবি। আচ্ছা এখন যাই। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে সোজা মার কাছে যাই। গিয়ে বললাম, মা একটা কথা বলতাম। বল। আমি একটা মেয়েকে বাসায় আনতে চাই, যদি তুমি অনুমতি দাও। কি রে, তোর মতলবটা কি? বিয়েটি করবি নাকি আমাকে বল, আমি আর তোর বাবা গিয়ে বিয়ের পাকা কথা বলে আসি। আরে মা তেমন কিছু না। তাহলে? তারপর মাকে সব কিছু খুলে বললাম জান্নাতের বিষয়ে। মা সবটা শুনে বলল, বাবা, আমি একটা মেয়ে মানুষ, আমি বুঝি কি পরিমাণ কষ্ট পাচ্ছে মেয়েটা। তুই যত তাড়াতাড়ি পারিস নিয়ে আয়। তারপর কিছুটা সময় বাসায় পার করে বিকালে চলে গেলাম জান্নাতের কাছে। জান্নাত আমাকে দেখে বলল, আপনি আসছেন? হ্যাঁ শুনুন, আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনুন। কি কথা বলেন? তারপর আমি তাকে বলা শুরু করলাম, আমি চাই আপনাকে এখান থেকে নিয়ে যেতে। আমি আমার মাকে আপনার কথা বলেছি, মা আপনাকে নিয়ে যেতে বলেছে। আপনাকে মুক্ত করতে চাই এই কলঙ্ক অভিশাপ থেকে। আমার কথা শুনে জান্নাত বলল, শুনুন, কলঙ্ক যখন লেগে গেছে সেটা আর তোলা তো যাবে না। কথায় আছে কয়লা ধুলে নাকি ময়লা যায় না, আমিও সেরকম। কেন কেন নিজেকে এভাবে রাখছেন? প্লিজ আমার কথাটা শুনুন। আমি চাই না কারো করুণায় বাঁচতে। আজ হয়তো করুণা হচ্ছে আমার জন্য, কালকে ঠিকই আঙুল দিয়ে দেখিয়ে দিবেন। আপনি আমার কথা বুঝতেছেন না কেন? আমি আপনার সব দায়িত্ব নেব, আপনার পরিবারের। আর আপনি যদি চান আমার অফিসে চাকরি করতে পারবেন। এটা কোনো করুণা না, আপনার যোগ্যতা দিয়ে আপনি চাকরি করবেন। কি করব চাকরি করে? আর এটা ভালো আছে, তাছাড়া তো নিজের সবটুকু বিলিয়েই দিয়েছি। কি বা আছে আমার? সমাজের কাছে আমি এখন একটা বেশ খারাপ মেয়ে। আপনি হয়তো বলবেন না, কিন্তু অন্যরা ঠিকই বলবে। আচ্ছা আমি বলতেছি, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আমি সেই ব্যবস্থা করব। চলেন। আমি জান্নাতকে কিছু বলতে না দিয়ে জান্নাতকে নিয়ে আসলাম তাদের লিডারের কাছে। আমি লিডারকে বললাম, আমি ওকে নিয়ে যাব। এটা কেমন কথা বললে? হলো এমনি এমনি তো দেব না, আমি ওকে টাকা দিয়ে কিনছি, নিয়ে যেতে হলে টাকা দিয়ে নিয়ে যেতাম। হ্যাঁ দেব, আমি ওকে একেবারের জন্য নিয়ে যাব। কত টাকা লাগবে? আরে বাহ বাহ, ওই সেমরি সাহেবরে কি দেখাইছস? তোর একেবারে নিয়ে যেতে চাচ্ছে। আচ্ছা সাহেব, একেবারে যখন নিয়ে যাবে তাহলে আমাকে 35,000 দিতে হবে, তাহলে নিয়ে যান। এই নেন 40,000-এর চেক, 5,000 বাড়িয়ে দিলাম। আমি জান্নাতকে নিয়ে যাই একটা ওয়াশরুমে, আর একটা ব্যাগ দিয়ে বললাম, এই নিন। কি এই ব্যাগে? এই ব্যাগে বোরখা আছে, এটা পরে নিন গিয়ে। আমি এখানে দাঁড়াচ্ছি। জান্নাত ভিতরে চলে গেল, আমি বাইরে দাঁড়িয়েছি। কিছুক্ষণ বাইরে হলো বোরখাটা পরে। আমি বললাম, পরেছেন? বাহ, খুব ভালো লাগছে। ধন্যবাদ।
কেউ আর কারোর সাথে কোনো কথা বলিনি। জান্নাতকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতে মা বলল, কি রে, আসলি? আমি তোদের জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ মা, ভেতরে ঢোকাবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে আয়। তারপর আমি জান্নাতকে নিয়ে বাসার ভেতরে ঢুকলাম। জান্নাত আমার পেছনে। বাসায় ঢুকে জান্নাত আমার সবখানে দেখতে লাগলো আর আমাকে বলল ফিস করে, আচ্ছা, এটা কি আপনাদের বাসা? কেন, কি মনে হয়? না, এত বড় বাসায় বেশি মানুষও দেখতে পাচ্ছি না, তাই বললাম। ও আচ্ছা, কেউ থাকে না। আমি, আম্মু, আব্বু আর একটা চাচা আছে। মোট আমরা 4 জন থাকি। কি বলেন, এত বড় বাসায় মাত্র 4 জন থাকেন? হ্যাঁ, এখন থেকে আপনি সহ 5 জন হয়েছে। আমাদেরকে ফিস করে কথা বলা দেখে মা বলল, কি রে, তোরা কি বলস? আমাকেও একটু বল, আমিও শুনি। আরে বল। আচ্ছা পরে শোনো, খিদে পেয়েছে, খেতে দাও। তোরা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মা চলে গেল রান্না করে। জান্নাতকে নেমে পড়ে গেলাম আর একটা রুম দেখিয়ে দিয়ে বললাম, আজ থেকে আপনি এখানে থাকবেন। যান, ফ্রেশ হয়ে আসেন, খাবার খাবেন। আপনিও। জান্নাত চলে গেল। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। যখনই দেখলাম তাকে দেখতে পাচ্ছি না, আমি চলে গেলাম রুমে। ফ্রেশ হয়ে এসে নিচে নামলাম। এসে দিকে জান্নাত আমার আগে চলে এসেছে আর মাকে সাহায্য করছে। আমি এটা দেখে বললাম, মা, তুমি ওনাকে কেন আনতে দিতেছো? আজকে মাত্র আসছে বাসায়। আমার কথা শুনে জান্নাত বলল, আরে আন্টি বারণ করেছিল, আমি জোর করে করতেছি। বসেন আপনি। আর আপনি তো এইমাত্র আসলেন বাসায়, কাজ কেন করতেছেন? তখনই মা বলে উঠল, এই শোন, আমার এমন একটা বৌমা চাই। মা, তুমিও না? মার কথা শুনে জান্নাত একটু লজ্জা পেল। না বললে ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। খাবার টেবিল সাজানো হয়েছে। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে রুমে চলে গেলাম। 10-15 মিনিট পর দেখলাম জান্নাত আমার রুমে আসলো আর দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভেতরে কি আসতে পারি? আরে আসেন, অনুমতি নেওয়ার কি আছে? এটা এখন থেকে আপনারই বাসা মনে করবেন। জান্নাত ভিতরে ঢুকেই খাটের এক কোনায় বসলো আর বলল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। অবশ্যই, কি কথা বলেন। আচ্ছা, আপনি আমাকে আপনার বাসায় আনলেন কেন? আমি তো একটা নষ্ট মেয়ে। হ্যাঁ ঠিক, তবে আপনি তো ইচ্ছে করে এই কাজ করেননি, আপনার পরিবার বাঁচাতেই করেছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে এটাই করতো। তবে এই সমাজ যে আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিবে আমি একটা নষ্ট মেয়ে, তখন আমার সাথে সাথে আপনিও তো অপমানিত হবেন। হলে হব, তাতে কি? কিন্তু আমি জান্নাতকে আর কিছু বলতে দিলাম না। ও ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দেই। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ মার আওয়াজে জান্নাতকে ছেড়ে দিলাম। তখন মা অন্যদিকে করে বলতে লাগলো, এই বয়সে এইগুলো কি দেখতেছি? আর দরজাটা তো বন্ধ করতে পারতি। দেখলাম জান্নাত হালকা লজ্জা পেল আর এক দৌড়ে চলে গেল। আর মা আমার কাছে এসে বলল, কি রে, এত যদি শখ হয় তাহলে বিয়ে করে নিলে তো পারিস। মা, আমি তোকে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু ওর মনে আমার জন্য কি আছে তা তো জানতে হবে। জোর করে তো কিছু পাওয়া যায় না। যত তাড়াতাড়ি পারিস ওকে বিয়ে কর। মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ মা, তুমি শুধু দোয়া করো। মা চলে গেল। আমি শুয়ে পড়ছি আর ভাবছি, আচ্ছা জান্নাতকে তো আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি আমাকে ভালোবাসবে? এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ি। আর ওইদিকে জান্নাত ভাবতে লাগলো, আচ্ছা আমি কি ওনাকে ভালোবাসতে শুরু করেছি? আমি ওনাকে আটকাতে চাইলে কেন আটকাতে পারি না? না না, এটা হয় না। আমি একটা নষ্ট মেয়ে, কী বা আছে আমার ওনাকে দেওয়ার মতো? মেয়েরা বিয়ের পর তার স্বামীকে উপর হিসেবে তার সতীত্ব দেয়, কিন্তু আমি তো দিতে পারবো না। জান্নাত এগুলোই ভাবছে আর কান্না করছে। কান্না করতে করতে কখন যে সে ঘুমিয়ে গেল নিজেও জানে না। এদিকে সকালে আমার ঘুম ভাঙে একটা মেয়ের ডাকে। চোখ খুলতে দিকে জান্নাত বলতে লাগলো, এই যে ওঠেন, অনেক বেলা হলো, এবার উঠুন। মা, আর একটু ঘুমাই যাও তো। এই যে মশাই, আমি আপনার মা না, ভালোভাবে দেখুন। আমি চোখ খুলে ভালোভাবে খেয়াল করলাম, আর এটা তো জান্নাত। সাথে সাথে জিব্বায় কামড় খেলাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি সে মিটিমিটি করে হাসছে আর বলছে, এই আপনি চোখে দেখেন না? আমাকে কি আপনার আম্মু মনে হয়? আমি চুপ করে আছি। জান্নাত আবার বলল, ফ্রেশ হয়ে নিচে আসুন, আন্টি ডাকতেছে নাস্তা করতে। আপনি যান, আমি আসতেছি। তারপর জান্নাত চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। দেখি টেবিলে খাবার রেডি আছে। আমি খাবার মুখে দিয়ে বললাম, মা, আজকে নাস্তা বানাইছে কে? কেন, কি হয়েছে? আমি বানাইছি। না মা, আজকের নাস্তাটার টেস্টটাই একটু আলাদা, তাই। কি বলতে চাস তুই? নাস্তা মজা হয়নি? দে, তোর খেতে হবে না। আরে মা, পুরো কথা তো শুনবে। আমি বলতে চাচ্ছি অন্য দিনের চাইতে আজকেরটা টেস্ট হয়েছে। শুধু শুধু ভুল বোঝো কেন? ও আচ্ছা, তাহলে খা।
আজকে আসলে জান্নাত মানে আমার বৌমা করেছে। আম্মুর মুখে বউ ডাক শুনে আমি আম্মুকে ইশারায় বললাম, এইগুলো কেন বলো? আম্মু আমার ইশারা বুঝে হাসতে লাগলো। আমি খেয়াল করলাম জান্নাতও মিটিমিটি করে আসতেছে। তার মানে বুঝতেছি জান্নাত মুখ পুড়ে কিছু বলতে পারতেছে না। যা করার আমাকেই করতে হবে। জান্নাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, কি হলো, আপনি বসুন। না, আগে আপনারা খেয়ে নিন, তারপর খাবো। তখন মা বলল, কিরে মা, তুমি মনে হয় আমাদেরকে এখনো আপন মনে করো না? তা না, আপনারা বড় মানুষ, আগে আপনারা খান। আমি ছোট মানুষ, আমি তো আপনার মেয়ের মতো। জান্নাতের কথা শুনে মা আমার দিকে তাকিয়ে বলল, ওই দেখছোস কিভাবে সম্মান করতে জানে আমার বৌমা। আমি তো ওকে বউ বানাবো। মা আবারও শুরু হয়ে গেলে? মা আমার কথা জবাব না দিয়ে জান্নাতকে ডেকে পাশে বসে জিজ্ঞাসা করলো, মা, আমি চাই তুমি আমার ছেলের বউ হও। তোমার কোনো আপত্তি নাই তো? না, তবে আমার আম্মু আর ভাই আছে। আপনি আবার আম্মুর সাথে কথা বলেন, ইনশাল্লাহ আম্মুও রাজি হবে। আচ্ছা, তাহলে আজকে তোমার বাসায় যাব, তুমি সহ। আম্মু, আমার বাসায় না যাওয়ার চিন্তা আছে। আচ্ছা, তাহলে আমরা কিছুক্ষণ পরেই রওনা দিব তোমার বাসার উদ্দেশ্যে। মা এটা বলে আমাকে বলল গাড়ি বের করতে। কি করবো আর, নাস্তা সেরে রুমে গেলাম। দেখি জান্নাত আসলো। এসে আমাকে বলল, আপনার সাথে কিছু কথা ছিল, অনুমতি দিলে বলবো। বলেন কি কথা? আমি জানি আপনি আমাকে করুণা করে আপনার বাসায় ঠাঁই দিয়েছেন, কিন্তু আপনার আম্মু এগুলো কি করতেছে? আপনি আমাকে বিয়ে করে সুখী হতে পারবেন না। আমি তো একটা নষ্ট মেয়ে। কি দিতে পারবো আমি আপনাকে? কি বা আছে আমার কাছে? যে সম্পদটা রাখছিলাম নিজের বিয়ের পর স্বামীকে দিতে, সেই সম্পদটা তো নেই। আর আপনি তো সব জানেন, তাহলে আপনি তখন বললেন না কেন আপনি আমাকে বিয়ে করবেন না? আচ্ছা আমি বলিনি, মানলাম, কিন্তু আপনি কেন বলছেন আপনার আম্মুর সাথে কথা বলতে? কি করব তাহলে? আমি যদি এটা না বলতাম তাহলে আন্টি মনে কষ্ট পাবে। ভালো তো কথা জানেন। আচ্ছা একটা কথা বলি। বলেন। আসলে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে কোনো করুণা করিনি। আর কি বলছেন আমাকে বিয়ে করলে কি দেবেন? আমি কি আপনার থেকে কিছু চেয়েছি? শুধু একটু ভালোবাসা চাই। আর একটা কথা জেনে রাখুন, আপনি আমার কাছে একদম একটা ফুলের মতো পবিত্র। আচ্ছা আমাকে কি আপনি একটু ভালোবাসা দিতে পারবেন না? জান্নাত আমার কথা শুনে কান্না করে দিল আর আমার বুকে ঝাঁপিয়ে পড়ল, যেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আরে আরে, কেউ দেখে ফেলবে, ছাড়ো। না, ছাড়বো না। সারা জীবন এই বুকে মাথাটা রাখতে চাই। কোনো দিন পর করে দিবেন না তো? আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, না, আমার বউটাকে কোনোদিন কষ্ট পেতে দেব না। জানি না এই সুখ সইবে কিনা আমার কপালে। এগুলো বলবে না, তা না হলে কথা বলবো না তোমার সাথে। আচ্ছা, আর বলবো না। আমি আর কিছু বললাম না। জান্নাতকে বুক থেকে ছাড়িয়ে সামনে এনে তার কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। দেখলাম জান্নাতের কিছুটা চুল সামনে ঝুলতেছে। আমি হাত দিয়ে চুলগুলো কানের পাশে গুঁজে দিলাম। একটু খেয়াল করে দেখলাম জান্নাতের ঠোঁটগুলো কাঁপতেছে। ওই গোলাপি ঠোঁটগুলো দেখে নিজেকে সামলাতে পারলাম না। ডুবে দিলাম জান্নাতের ঠোঁটগুলোর সাথে আমার ঠোঁটগুলো। 4 ঠোঁট এক হয়ে গেল। জান্নাত প্রথমে ছাড়ার চেষ্টা করছিল, আমার জোরাজোরিতে সেও রেসপন্স দিতে লাগলো। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। কিছুক্ষণ পর ছেড়ে দেই, আর ছাড়ার পরে জান্নাত লজ্জা মাখা মুখে বলতে লাগলো, এই আর না হয়েছে, আরগুলা বিয়ের পরে। বিয়ের পর কি? জান্নাত আর কিছু বললো না, দৌড়ে চলে গেল। তখনই ডাক পড়ে মার। মা আমার রুমে এসে আমাকে বলল, কি রে, এখনো রেডি হসনি? কেন? কি রে, তোর জ্বর টর হয়েছে নাকি দেখি? না মা, কিছু হয়নি। তাহলে রেডি হতে বলছি আমি, আর তুই কেন বললি যে? তোকে তো কিছুক্ষণ আগে বললাম জান্নাতের বাসায় যাব, ভুলে গেছস? মার কথা শুনে আমি জিভে কামড় খেলাম আর মনে মনে বলতে লাগলাম, খাইছে রে, রোমান্স করতে করতে ভুলে গেছি। আমও কিছু বোঝার আগে বললাম, আচ্ছা তুমি যা, আমি আসতেছি, আর জান্নাতকেও রেডি হতে বলো। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমার পরনে একটা নেভি ব্লু শার্ট আর একটা কালো প্যান্ট। মাথার চুলগুলো একটু স্প্যাক করে নিলাম, চোখে সানগ্লাস। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছি। তখনই গ্লাসে খেয়াল করলাম জান্নাত আসছে। আমি তাকে দেখে পিছনে ঘুরি। কেমন লাগতেছে গো? পেঁচার মতো লাগতেছে। ও আচ্ছা, এই পেঁচা তো আপনারই গলায় ঝুলবে ম্যাডাম। বইই গেছে। বিয়েটা হতে দাও, বাসর ঘরে বোঝাবো এই পেঁচাটা কি করতে পারে। আসছে, দেখা যাবে। তাছাড়া আমি তো আমার বাসায় ঘরে কোনো পেঁচা ঢুকতে দিব না। দেখবো নে কেমন করে ঢুকতে না দাও। দেখা যাবে। আচ্ছা চলেন, মা ডাকতে পাঠিয়েছে আমাকে, দেরি হলে বকা দিবে। চলো যাওয়া যাক। তারপর জান্নাতকে নিয়ে নিচে চলে আসি।
আসতে মা বলল, কি রে, এতক্ষণ লাগে আসতে? মা রেডিওতে তো সময় লাগবে, শ্বশুরবাড়ি যাচ্ছি, একটু বোঝো না। হয়েছে হয়েছে, চল এখন। তারপর রওনা দিলাম জান্নাতের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম জান্নাতের বাসায়। জান্নাত গাড়ি থেকে নেমে সামনে হাঁটতেছে, আমরা পিছনে। জান্নাত ঘরে ঢুকলো, তখনই জান্নাতের মা জান্নাতকে দেখে বলে উঠলো, কিরে মা, কই ছিলি রে? তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল। আর মা, ওনারা কারা? তখন জান্নাত আমাদেরকে ডেকে তার কাছে নিয়ে গিয়ে ওর মাকে বলল, মা, আমি ওনাদের বাসায় ছিলাম। উনি হচ্ছে তাহিন আর ওনার মা। আমি সালাম দিলাম আর আমাদেরকে বসতে বলল। আমি ঘরের চারপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলাম। একটা খাট আছে, আর ঘরটা তেমন বড় না, আমাদের মতোই। আমরা খাটে গিয়ে বসলাম। তখন মা বলল, মানে আমার মা জান্নাতের মাকে বলল, আপনি আমার বোনের মতো, আমরা আপনার কাছে আশা নিয়ে একটা জিনিস চাইতে আসছি। বলেন না কি জিনিস? আর তাছাড়া এই গরিবের ঘরে কি বা আছে আপনাদের দেবার? আছে বলে আসছি বোন, অনেক মূল্যবান জিনিস সেটা। আমাদের ঘরে এমন কোন জিনিস মূল্যবান আছে? আমি তো জানি না, একটু খুলে বলবেন? আপনি যেহেতু অনুমতি দিচ্ছেন তাহলে বলতে পারি। আপনার ঘরের চাঁদটাকে আমার ছেলের বউ করে আমার ঘরে তুলতে চাই। এটা তো খুশির খবর, তবে বোন, আমার তো তার মতো কোনো কিছুই নেই। আমাদের কিছু লাগবে না, আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নেই। শুধু আপনার চাঁদের টুকরো মেয়েটাকে আমার মেয়ে করতে চাই। আপনি কি দিতে রাজি আছেন? আমি আর কি বলবো, ওরা দুইজনে যদি রাজি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। ওরা রাজি আছে, আর ওরা একে অপরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিয়ের ডেটটা পরশু দিলে কেমন হয়? আপনার যা ভালো মনে হয়। ওনারা কথা বলতেছে, আলহামদুলিল্লাহ আমার বিয়ে ঠিক হয়ে গেল। এই যে পাঠক পাঠিকারা, উপহার ছাড়া কেউ বিয়ের দাওয়াত খেতে আসবেন না। কম করে হলেও আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়ের জন্য একটা করে খেলা নিয়ে আসবেন। মজা করলাম একটু। ওইদিকে দেখি লজ্জায় জান্নাতের মুখ টমেটোর মতো লাল হয়ে গেল। আমি জান্নাতের কাছে গেলাম আর কানে কানে বললাম, এই যে মিস, ও না, এখন থেকে তো মিসেস হয়ে গেছেন। বলেন। তাহলে বাসরাতে তো খুব জমবে। আমার বুঝি লজ্জা লাগে না? এখন যা লজ্জা পাওয়ার পেয়ে নাও, তোমার সব লজ্জা ওই রাতেই ভাঙাবো। আমি আর কিছু বললাম না, আবার এসে খাটে বসি আর শাশুড়িকে বলি, আন্টি আমার একটা আবদার, আশা করি রাখবেন। বাবা বলো। আন্টি আমি চাই আপনারা সবাই আমাদের বাসায় থাকবেন এখন থেকে, আর আপনার ছেলের পড়ার খরচ সব কিছু আমি চালাবো। না বাবা, তা হয় না। আন্টি আমি কিন্তু আপনার ছেলের মতো, আমার কথা রাখবেন। জান্নাতের আম্মু কিছু বলতে যাবে, তখনই আমার মা বলে উঠলো, আর কিছু বললো না, রাজি হয়ে গেল। আর এদিকে আম্মু আব্বুকে ফোন দিয়ে জানিয়ে দিল সব কিছু। আব্বু অনেক খুশি এটা শুনে। আমরা রওনা দিলাম বাসার উদ্দেশ্যে, সাথে জান্নাতের মা আর আমার ছোট শালাবাবুটাও আছে বাসায়। পৌঁছে গেলাম। আমি রুমে গিয়ে ঢুকে ওয়াশরুমে ঢুকবো, তখনই দেখি জান্নাত রুমে আসলো। আমি তাকে দেখে বললাম, কি হলো, তুমি ফ্রেশ না হয়ে রুমে চলে আসছো কেন? কেউ দেখলে কি ভাববে? কে আবার কি ভাববে? না মানে আমাদের তো এখনো হয়নি। মানে কি? মানে হচ্ছে। আমি কিছু না বলে সোজা গিয়ে জান্নাতকে জড়িয়ে ধরি। জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, তাকে বুকের সাথে মিশিয়ে নেই। এখন কি ভাবতেছেন আপনারা, বাংলা সিনেমার মতো গান হবে? না না, হবে না, এখন আরও রোমান্টিক হবে। আমরা একে অপরকে জড়িয়ে ধরে আছি। জান্নাতের গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে লাগছে। আমার মনে একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই সেটা কাজে লাগাতে লাগলাম। আমি জান্নাতকে সুরসুরি দিচ্ছি, তখন জান্নাত আমাকে চিমটি দিল অনেক জোরে। আমি আহ করে উঠলাম। আমার আহ করার শব্দ শুনে জান্নাত বলল, এই তোমার ব্যথা লাগেনি তো? না লাগেনি। সরি। কাছে এসো। না, যাও ফ্রেশ হয়ে নাও, অনেক দুষ্টু হয়ে গেছো, আমি গেলাম। এই বলে জান্নাত চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এসে নিচে যাব, তখনই ভাবলাম একটু জান্নাতের রুমে যাই, দেখি কি করতেছে মেয়েটা। যেভাবে সেই কাজ। চলে গেলাম জান্নাতের রুমে। গিয়ে দেখি দরজাটা খোলা। আমি ভেতরে গেলাম, গিয়ে কাউকে দেখতে পারছি না। আর একটু সামনে যেতেই পানির আওয়াজ আসতেছে। বুঝতে পারলাম জান্নাত ওয়াশরুমে। দেখি জান্নাত বাহির হচ্ছে, তখন আমি গিয়ে এক কোনায় লুকিয়ে পড়ি। আমি দেখতে লাগলাম জান্নাতকে। জান্নাত একটা টাওয়েল গায়ে দিয়ে বাহির হলো। আমি তো এই অবস্থায় তাকে দেখে আমার অবস্থা যায়। দেখলাম জান্নাত চেঞ্জ করতেছে। আমি দেখতে লাগলাম। কি দেখছি, এইগুলো ইতিহাস, আপনাদেরকে বলা যাবে না। জান্নাত অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। তখন আমি গিয়ে পিছন থেকে জান্নাতকে জড়িয়ে ধরলাম।
আমার এইভাবে জড়িয়ে ধরা দেখে জান্নাত চমকে গেল আর চিৎকার করতে যাবে, তখন আমি তার মুখটা চেপে ধরলাম আর বললাম, এই চেঁচো না, আমি, দেখো আমাকে। তখনই জান্নাত পিছনে করে তাকে দেখে আমাকে দেখে আমার বুকে কিলকুশে মারতে লাগলো। আমি তাকে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম আর বললাম, আরে পাগলি, ভয় কেন পাও? এইভাবে কেউ আছে? অনেক ভয় পাইছি, কে না কে ভেবে। আচ্ছা আর ভয় নেই, আমি তো আছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তখন আমার কি হতো? সেটা তখন দেখা যেত, তবে আমার এই পাগলিটির উপর যে চোখ তুলে তাকাবে তার চোখ উঠিয়ে নেব। এইভাবে ভালোবাসবে তো সারা জীবন? যত বড় সমস্যাই হোক না কেন আমাকে পর করে দিও না। হ্যাঁ পাগলি। দুইজন দুইজনের বুকের সাথে লেপ্টে আছি। কিছুক্ষণ নীরবতা বহন করলো আমাদের মাঝে। আমি জান্নাতকে বললাম, তোমার কোমরের নিচে যে তিলটা আছে না, ওইটা অনেক সুন্দর গো। জান্নাত আমাকে তার বুক থেকে সরিয়েই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে আর বলল, এই তুমি কি বলছো? কেন, কানে কি কম শোনো? তার মানে তুমি? জান্নাত গালে হাত রাখলো। আমি বললাম, কি হলো বলো। কিছু না। আরে বিয়ের পর তো সব কিছুই আমার, তখন তো সবই দেখবো। এটা না হয় আগে দেখে নিলাম। তাই বলে এইভাবে লুকিয়ে লুকিয়ে? শয়তান একটা। এই শয়তান দেখো অনেক শয়তানি করবে। কি শয়তানি করবে? যখন করবে তখন দেখবে। হয়েছে হয়েছে, বলতে হবে না, তা না হলে সবাই শুনে ফেলবে। এখন রুম থেকে যাও, কেউ দেখে ফেলবে আর তখন বলবে বিয়ের আগে বউ পাগলা হয়ে গেছে। আমি আর কিছু বললাম না, চলে আসলাম আর নিচে গেলাম। তখন মা বলল, শোন, আজকে শপিংয়ে যাব, রেডি থাকিস। কখন যাবে? ঘন্টাখানিক পর যা, গিয়ে জান্নাতকেও রেডি হতে বল, সময় নাই। আচ্ছা। তারপর আমি আবারও জান্নাতের কাছে গেলাম। আমাকে দেখে জান্নাত বলল, এটা কি হলো? এখনই তো গেলে, আবার কেন আসলাম? কেন আসতে পারি না বুঝি? আচ্ছা চলে যাচ্ছি। আমি ঘুরে আসতে যাবো, তখনই জান্নাত আমার হাতটা ধরে ফেলে। আমি জান্নাতের দিকে ঘোরা মাত্রই আবারও চার ঠোঁট এক হয়ে যায়। আমি একটু অবাক হলাম, তার সাথে রেসপন্স দিতে লাগলাম। এভাবে কিছুক্ষণ কিস করার পর জান্নাত আমাকে ছেড়ে দেয়। রাগ করতে হয় নাকি? শয়তান একটা। কই রাগ করলাম, একটু ভাব নিলাম। আর ভাব নিছি জন্যই তো তোমার মিষ্টিটা পেলাম। আচ্ছা তোমাকে কি যেন বলতে আসছিলাম, কি যেন। কি বলবে বলো? আরে দাঁড়াও, মনে করে নেই। ও হ্যাঁ, শপিংয়ে যাব সবাই আমাদের বিয়ের কেনাকাটার জন্য, তাই রেডি হতে বলার জন্য আসছিলাম। আচ্ছা। আমি রেডি হয়ে আসি, তুমি রেডি হও। তারপর আমি চলে আসলাম রেডি হতে। আমি গিয়ে রেডি হয়ে নিচে গেলাম। দেখতে দেখতে জান্নাতও রেডি হয়ে আসতেছে। দেখতে খুব সুন্দর লাগছে। কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো ছেড়ে দিছে। সামনের দুই দিকে চুলগুলো বাতাসে দুলতেছে। এক কথায় অপরূপ। এই আপনারা আবার নজর দেবেন না আমার বউয়ের দিকে। তারপর সবাই রওনা দিলাম শপিং মলের উদ্দেশ্যে। বাসায় সবাই আসছে, জান্নাতের মা, ভাই, আমার মা বাবা, সবাইকে নিয়ে শপিং মলে ঢুকেই শপিং করতে ব্যস্ত। আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। হঠাৎ করে শুনতে পেলাম কে আমাকে ডাকছে আমার নাম ধরে। তাই পেছনে ঘুরে দেখার জন্য মাথাটা ঘোরালাম। আমি তো দেখে অবাক। কেমন আছো? ভালো। কে আপনি? কি বলতেছো এসব তুমি? কি বলতেছি কানে যায় না আপনার? এইভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলতেছি? হ্যাঁ, তুমি আগের মতো নেই, অনেক পাল্টে গেছো, কেমন জানি হয়ে গেছো। আমি যেমন আছি তেমনই ভালো আছি। দেখতে তো পাচ্ছি। দেখলে জিজ্ঞাসা করতেছো কেন আবার? না এমনি। আচ্ছা, আমাকে কি ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? আপনি তো আমার সাথে কোনো খারাপ কিছু করেননি, তাহলে ক্ষমা চাচ্ছেন কেন? যার জন্য তোমাকে আমি ঠকিয়েছি সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে কথাই আছে যে যেমন করে তার কাছে তেমনি ফেরত আসে। আমার সাথেও তেমন হয়েছে। আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। যাকে ভালোবাসি সে তো অন্য নৌকা পা দিয়েছিল, এখন সে নৌকাটা ডুবে গেছে, তো আমার কাছে আবার আসছেন। আর ক্ষমা তো সেদিনই করে দিছি। একটা কথা, ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের কাছে অভিযোগ রাখতে নেই। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? রিমা আমার হাত ধরে নিয়েছে। আমি এক ঝটকায় তার হাতটা আমার হাত থেকে ছাড়িয়ে নিলাম আর বললাম, আপনার তো সাহস কম না, আপনি আমার হাত ধরতেছেন? তুমি তো বলেছো ক্ষমা করে দিয়েছো, আর আপনি আপনি করে কথা কেন বলছো? ক্ষমা করে দিছি তার মানে এইটা না যে আপনার আমার হাত ধরার অধিকার দিছি, আর আমি অপরিচিত মানুষের সাথে আপনি করে বলি। তাহলে তুমি আমাকে এখনো ক্ষমা করোনি? আবার একই কথা বলতেছেন কেন? তুমি যদি আমাকে ক্ষমা করে দিতে তাহলে আমাকে আপন করে নিতে, ঠিক আগের মতোই। আরে ক্ষমা করেছি এটা না যে আপনাকে আবারও আপন করব আর আপনি আবারও বেইমানি করবেন। তাছাড়া তোমার জন্য আমি একটা নিষ্পাপ মেয়েকে কষ্ট দিতে পারবো না। ভালো থাকবেন, আর পারলে দ্বিতীয়বার কারোর সাথে এরকম করবেন না। জানেন তো
যা আপনি করবেন ঠিক তা আপনাকে প্রকৃতি ফিরিয়ে দেবে। রিমাকে আর কিছু বলার সুযোগ দিলাম না। আমি চলে আসলাম সেখান থেকে। এসে দেখি সবার শপিং করা শেষ। শপিং শেষ করে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতে জান্নাত বলল, মেয়েটা কে? কোন মেয়ে? যার সাথে মার্কেটে কথা বলছো ওই মেয়েটা? ও, তাহলে তুমি দেখেছো? কে ওই মেয়ে? ওই হচ্ছে সেই মেয়ে যাকে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসতাম, মানে রিমা। ও আচ্ছা। জানি না তুমি কি মনে করছো, তবে এটা ভেবো না যে আমি আবারও দ্বিতীয়বার এই ভুল করব। আমি তোমারই আছি আর তোমারই থাকবো। জান্নাত ছোট্ট একটা মুচকি হাসিতে চলে গেল। আমি ফ্রেশ হতে গেলাম। এইভাবে দেখতে দেখতে আমার আর জান্নাতের বিয়ের দিনও চলে আসলো। বিয়েটাও হয়ে গেল। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এটা তো আমার প্রথম বিয়ে। কি করব কিছুই বুঝতেছি না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই ঠেলে ঠুলে মরার ঘরে থুকু বাসর ঘরে ঢুকে দিল। আমি ঢুকে দরজাটা লক করে দিলাম। তারপর আস্তে আস্তে ওই খাটে থাকা মানুষটার কাছে যেতে লাগলাম। আমি গিয়ে খাটে বসলাম। জান্নাত বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখতে পেয়ে খাট থেকে নেমে আমাকে সালাম করলো। আমি জান্নাতকে উঠিয়ে বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এটা কি আমার বিয়ে করে বউ নাকি পার্লার থেকে আনা কোনো মেয়ে? বুঝতে পারতেছি না। আমি পার্লারে যাই নাই, ঘরেই সাচ্ছি। আসলে জান্নাতকে দেখতে অনেক সুন্দরী, ওকে রাগানোর জন্য এটা বললাম। আমি জান্নাতকে খাটে বসালাম, তারপর বললাম, আচ্ছা এখন কি করব? আমি জানি না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ি। এটা বলতেই দেরি আর জান্নাত তখনই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, ওই ছাগল, বাসর ঘরে কি মানুষ ঘুমায়? তাহলে কি করে? আমি তো জানি না। ওরে আমার সোনাটা, বোঝাচ্ছি কি করে। এ বলে জান্নাত আমার উপর ঝাঁপিয়ে পড়ল। জান্নাত আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটগুলো মিশিয়ে দিল। আমি বাধা দিলাম না, মজা নিতে লাগলাম ওর ঠোঁটের। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার অতল সাগরে। এগুলো থাক, এগুলো আর বলা যাবে না। যদি আপনারা জানতে চান তাহলে বিয়ে করে নেন, তাহলেই জানবেন। আমাদের বিয়ের পর আমাদের সংসারটা অনেক ভালোই কাটছিল। দেখতে দেখতে পার হয়ে যায় 3টি বছর। একদিন আমি অফিস করে বাসায় আসলাম। তখনই তাসফিয়া বলল, পাপ্পা পাপ্পা আমার তলে তুই। এই তো আম্মু, তোমার চকলেট, এই নাও। তখন জান্নাত বলল, আরো বেশি করে চকলেট খাওয়াও, যাতে করে আমার মেয়েটার দাঁত নষ্ট হয়। আরে ও এখনো ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে। এটা বলে আমি রুমে গেলাম ফ্রেশ হতে। ও, তাসফিয়ার কথা তো বলা হয়নি আপনাদের। চলুন ফ্রেশ হওয়ার ফাঁকে ওর পরিচয়টা দিয়ে দিই। তাসফিয়া হচ্ছে আমার মেয়ে, একটু একটু কথা বলতে জানে, দেখতে একদম ওর মার মতো হয়েছে। আর আমি বাবার কোম্পানি সামলাই এখন। বাবার কোম্পানিতে যায় না, এখন সব দায়িত্ব আমাকে দিয়ে দিছে। আমি ফ্রেশ হয়ে বাইর হলাম, শুনতে পেলাম জান্নাত ডাকতেছে খাবার খেতে, তাই খাবার খেতে গেলাম। খাবার খেয়ে আমি আর আমার মেয়েকে নিয়ে রুমে আসি। জান্নাতও আসবে। সব কাজ শেষ করে আমি আমার মেয়ের সাথে দুষ্টুমি করতেছি, তখন দেখলাম জান্নাত আসলো। এসে বলল, বাপ বেটি মিলে কি কথা বলতেছে? আমার মেয়ে বলতেছে ওর নাকি একটা ভাই লাগবে। এই তোমার কি লজ্জা শরম নেই? মেয়ের সামনে এগুলো বলতেছো? ও কি বুঝতেছে? আচ্ছা বাদ দাও, কাছে আসো, কতদিন ভালোভাবে কাছে পাই না। এই ফাজিল, মেয়ে আছে দেখতে পাচ্ছ না? ও ঘুমাক, তারপর কি আর করবো বলেন। তাসফিয়াকে ঘুম পাড়ালাম আর জান্নাতকে আমার কাছে আনলাম আর বললাম, এই কতদিন ভালোভাবে আদর খাই না, আজকে সব মিটিয়ে নেব। তারপর চলে গেলাম তাসফিয়ার জন্য একটা ভাই আনার জন্য মিশনে। আর আবারও হারিয়ে গেলাম নতুনভাবে ভালোবাসার সাগরে। তো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে কমেন্ট করবেন। পরের গল্পে তৈরি থাকবেন। দেখা হবে নতুন গল্পে। টাটা, আল্লাহ হাফিজ।